আচ্ছা, আমাদের মিড টার্মের পরে আজকে প্রথম ক্লাস। তো তোমরা মিড টার্ম সবাই, আমি যেভাবে নিয়েছি যে অ্যাসাইনমেন্ট নিয়েছি 3টা আর একটা ক্লাস টেস্ট নিয়েছি 40 মার্কসের ব্যাপার। তোমরা সবাই তো তোমাদের রেজাল্টটা এমনি পেয়েছো তাই না? এমন কেউ আছে কি যারা জমা দিয়েছো রেজাল্ট পাও না, এমন কেউ আছে? ওকে, আশা করি পেয়েছো সবাই। তো এটা যারা আর আমি তোমাদের রেজাল্টটা ওইভাবে দিই নাই যে মানে যেটা শিট আকারে দেয় বা সবারটাতে, যার যারটা ইন্ডিভিজুয়ালি সবাই পেয়েছো, আমি একেবারে ফাইনালি তোমাদের রেজাল্ট ইনপুট করে দিব। সো আশা করি তোমরা 30 মার্কস যেটা মিড টার্মে আছে, 3টে অ্যাসাইনমেন্টের যে মার্কস আছে এটা তোমরা কাউন্ট করবে 30 মার্কস হিসাবে। 10 মার্কস তোমাদের ক্লাস পারফরমেন্স বা ক্লাস মানে অ্যাসাইনমেন্টে আছে, সেটার জন্য যে 10 মার্কের ক্লাস টেস্টটা নিয়েছি সেটাকে কাউন্ট করবে। আর 10 মার্ক আছে অ্যাটেন্ডেন্স, যেটা কাউন্টিং এখনো চলতেছে, ফাইনালের সময় আমি সেটা ইনপুট করে দিব। আর ফাইনাল পরীক্ষার ব্যাপারে কিছু কথা আছে। যেহেতু তোমাদের ফাইনাল পরীক্ষা যতটুকু মনে করি এখন যে বর্তমান দেশের অবস্থা, সেখানে কি বলে খোলার কোনো পসিবিলিটি আছে বলে আমার মনে হয় না। আর যেহেতু তোমাদের সামনে কোরবানির একটা বন্ধ আছে, সো সেই হিসাবে তোমাদের মিড টার্ম মানে মিড টার্মের পরের যে ক্লাস আছে সেটা আমরা অ্যাসাইনমেন্ট আকারে বা ক্লাস টেস্ট আকারে নেওয়ার চেষ্টা করব। তো তোমাদের যেটা বলতে চাচ্ছি যে গত মিড টার্ম পর্যন্ত কিন্তু আমরা শুধুমাত্র 3টে অ্যাসাইনমেন্ট নিয়েছি। তো তোমাদের 5টা ক্লাসের মধ্যে 3টে অ্যাসাইনমেন্টের নেওয়া হয়েছে 3টা ক্লাস থেকে, একটা থেকে তোমাদের ক্লাস টেস্ট নেওয়া হয়েছে, মোট 4টা ইভ্যালুয়েশন গেছে সেখানে। আর এখন যে 13 থেকে 20 পর্যন্ত ক্লাসটা নিব বা 22 পর্যন্ত ক্লাসটা নিব, সেখানে তোমাদের 5টা ক্লাস আছে। সো 5টা ক্লাসে আমাদের 5টা ক্লাসেই পারফর্ম মানে হয় অ্যাসাইনমেন্ট, না হলে ক্লাস টেস্ট দিতে হবে। আর ক্লাস টেস্টের ব্যাপারে যেটা তোমাদের হয়তো ক্লাস টেস্ট করে দিয়েছিলাম যে এই সপ্তাহ পরে ক্লাস টেস্টটা নেওয়া হবে বা কিছু একটা সময় দেওয়া হয়েছে, আমি ওরকম ক্লাস টেস্ট নিব না। আমি ক্লাস টেস্ট নিব ক্লাস শেষ হওয়ার সাথে সাথে, যেটাকে বলে সাডেন টেস্ট, সেরকম টেস্ট নিব। যেমন আজকে যেটা পড়াচ্ছি হয়তোবা তোমাদের সেখান থেকেই 2টা ম্যাথ বা 3টা ম্যাথ দিব, সেখান থেকে 10 মার্কস মানে ক্লাস টেস্ট বা যেটাকে বলা হয় যে পারফরমেন্স টেস্ট, যেটাই বলো সেটাই সেই হিসেবে কাউন্ট হবে। এবং প্রত্যেক ক্লাসের শেষে আইদার একটা অ্যাসাইনমেন্ট অথবা একটা ক্লাস টেস্ট হবে, এটুকু শিওর থাকবে যে। আর আমি এমন না, আমি মনে করো যে 3টে অ্যাসাইনমেন্ট নিলাম অথবা 3টে অ্যাসাইনমেন্ট প্লাস 2টা ক্লাস টেস্ট বা সাডেন টেস্ট নিলাম, একটা ক্লাস টেস্টও নিতে পারি, একটা সাডেন টেস্টও নিতে পারি। তো সেই হিসাবে তোমাদের পারফরমেন্স দেখে কেউ যদি ক্লাসে এসে মানে তোমরা রেগুলার যদি ক্লাসে প্রেজেন্ট থাকো সর্বোচ্চ লেভেলে, তাহলে আমি চেষ্টা করবো যে যেটা তোমাদের সুবিধা হয় তোমাদের সাথে আলোচনা করে সেটা নেওয়ার। বা আমি যদি এরকম দেখি যে না ক্লাসের ম্যাক্সিমাম স্টুডেন্ট অনুপস্থিত, সেক্ষেত্রে আমি চাইলে 2টা ক্লাস টেস্টের কথা বলেছি, 2টা সাডেন টেস্টই নিয়ে নিতে পারি। সো এটা ডিপেন্ড করবে তোমাদের প্রেজেন্ট প্লাস তোমাদের পারফরমেন্সের উপর। তোমরা যদি প্রেজেন্ট থাকো বা ক্লাসে অ্যাটেন্টিভ থাকো, তাহলে সেক্ষেত্রে হয়তো আমি ক্লাস টেস্ট আকারে নিলাম, আজকে যেটা পড়ালাম পরের দিন ক্লাসের আগে যে কোনো একদিন নিয়ে নিলাম, এরকম হতে পারে। বাট যদি দেখি কোনো ক্লাসে এরকম হলো সাডেনলি তোমরা হয়তো 30-40 জন প্রেজেন্ট থাকতেছো, একটা ক্লাসে দেখা গেল কেউই মানে 30-40-এর জায়গায় 10-15 জন আসছে, সেক্ষেত্রে অবশ্যই তখন আমি সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করব, কারণ আমার টার্গেট থাকবে তোমরা যেন ক্লাসে প্রেজেন্ট থাকো। যদি এরকম হয় তাহলে আমি কিন্তু সেই ক্লাসে আমি অবশ্যই একটা ক্লাস টেস্ট বা যেটা বলা হয় সাডেন টেস্টের কথা, ক্লাস টেস্ট তো হতেই পারে, ক্লাস টেস্ট 2টা হবে এটা শিওর, কিন্তু সাডেন টেস্ট হবে কিনা সেটা ডিপেন্ড করবে তোমাদের পারফরমেন্সের উপর প্লাস তোমাদের অ্যাটেন্ডেন্সের উপর। আশা করি ব্যাপারটা বুঝছো। যদি কারো কোনো এই বিষয়ে কোশ্চেন থেকে থাকে করতে পারো। না স্যার, কোনো কোশ্চিন নেই। আচ্ছা, তোমাদের সিআর এখানে প্রেজেন্ট আছো? জি স্যার আছি। আচ্ছা, তোমার যে কথাটা হলো ওই সবাইকে এটা একটু জানাই দিবা যে আমি যেহেতু এটা বলতেছি রেকর্ডিং হচ্ছে, তারপরও সিআর হিসেবে তোমার দায়িত্ব এটুকু তোমাদের অন্যান্য ক্লাসমেটদেরকে জানিয়ে দেওয়া যে স্যার বলেছেন যদি প্রেজেন্টের ব্যাপারটা যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম সেটা বলে দিও। আর অ্যাসাইনমেন্টের ব্যাপারে অনেকেই দেখা গেছে যে আমি বারবার বলছি অ্যাসাইনমেন্টে তোমরা কেউ কারোটা হুবহু কপি করে দেবে না। দেখা গেছে একই লেখা
দুইজন না তিনজন এরকম 5-6 জনও দিয়েছো। আমি হয়তো বা তাকে 3-4 মার্ক দিয়েছি 10-এর মধ্যে, কিন্তু তাকে কিন্তু আমি বারবার আমি বলেছি যে কেউ যদি হুবহু আরেকজনেরটা দিয়ে দাও তাহলে কিন্তু আমি মানে ডাবল জিরো দিব, এটা আমি বারবার বলেছি, বাট দিই নাই এবারও, কিন্তু ফাইনালে কিন্তু আমি দিব। এটা করা যাবে না যে তুমি হেল্প নিতে পারো তোমার ফ্রেন্ডের, বাট হেল্প মানে এই না যে তারটা তুমি নিলা তারটাই পুরো তুমি নিজেও লিখলা না বা নিজে টাইপও করলে না, দেখা গেল টাইপ করা একটা অ্যাসাইনমেন্ট সেই একই অ্যাসাইনমেন্ট শুধু নামটা চেঞ্জ করে দিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে তাকে আমি মার্কিং তো দিতে পারি না, কারণ সে কোনো প্র্যাকটিসই করে না। আমার দরকার তুমি প্র্যাকটিস করো, হয়তো বা হেল্প নাও সেটা সমস্যা নাই, বাট প্র্যাকটিস না করেই তুমি যদি মনে করো যে না আমি আরেকজনটা দিব, তো সেক্ষেত্রে অনেকেই আমি পেয়েছি এরকম, তোমাদের মধ্যেই অনেকে পেয়েছি যারা এটা করেছে এবার। সো আমি বারবার বলতেছি এটা যদি নেক্সট টাইম করো তাহলে আমি ডাবল জিরো দিতে বাধ্য হব। শুধু তাকে ডাবল জিরো দেবো না যে দেখে করছে, কারণ আমি তো জানি না কে দেখে করছে আর কে দেখাইছে, যে দুটো মিল পাবো দুইটাই ডাবল জিরো হবে, ঠিক আছে? সো সবাই এটা অ্যাওয়্যার হয়ে থাকো যে কাউকে হেল্প করলে তুমি তোমার অ্যাসাইনমেন্টটা দিবা না, তুমি তাকে একটা ম্যাথ বুঝাইতে চাইলে সেই ম্যাথটা তুমি নিজের খাতায় করে সেভাবে দিয়ে দিলে, রাফলি করে দিবে বা রাফলি বুঝাই দিবে, বাট এরকম তুমি যেটা করেছো বা তোমার খাতায় যেটা তুমি স্যারকে প্রেজেন্ট করে দেখাইছো সেটা দিয়ে দেবা, এটা হবে না, সেটা দিতে পারবা না, তুমি দিলে রাফলি করে দিবে যাতে সে দেখে বুঝে নিজে প্র্যাকটিস করতে পারে। ওকে, ব্যাপারটা আশা করি ক্লিয়ার। আমি এখন ক্লাসে যাব। যাই হোক, আমাদের লেসন 13 থেকে মিড টার্মের শুরু হওয়ার কথা ছিল, আজকে 13 এবং 14 দেখবো। তো আমি লেসন 10 তোমাদের মিড টার্মের আগে লাস্টের ক্লাস আমি দেখাইছিলাম যে কমপ্লেক্স নাম্বার কাকে বলে, কোথা থেকে কমপ্লেক্স নাম্বারের উৎপত্তি হয়েছিল, কমপ্লেক্স নাম্বারের উৎপত্তি কোথা থেকে হয়েছিল, কমপ্লেক্স নাম্বারের যোগ বিয়োগ এবং আরেকটা ডায়াগ্রাম দেখিয়েছিলাম। ওকে, আমি আরেকবার জাস্ট রিভিউ নিয়ে আসি যে আমি আসলে কি দেখাইছিলাম। তো এইখানে ছিল কমপ্লেক্স প্লেনের ফার্স্ট ক্লাস তোমাদের, যেখানে আমি এটা জাস্ট একটা রিভিউ নিয়ে নিচ্ছি যেহেতু আমি তোমাদের ওদিন বুঝাইছি, আর তারপরেও যদি কারো সমস্যা থেকে থাকে এই ক্লাসে তো ওই লাস্ট ক্লাসের ভিডিও অবশ্যই দেওয়া আছে তোমাদের, ওখান থেকে তোমরা সেটা থেকে হেল্প নিয়ে নিও যে আসলে কিভাবে আসছে। তো কমপ্লেক্স প্লেন, আচ্ছা কমপ্লেক্স প্লেনের কথা বলতে গেলে আমি কমপ্লেক্স প্লেনের আগে যেটা প্রথমেই বলে নিচ্ছি যে আমরা মিড টার্মের আগে দেখেছিলাম মেইনলি লিনিয়ার অ্যালজেব্রা, তারপর আমরা বলেছিলাম মিড টার্মে দেখবো কমপ্লেক্স অ্যানালাইসিস আর হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তো কমপ্লেক্স অ্যানালাইসিসের ফার্স্ট ক্লাসটা এটা ছিল লেসন 10, সেটা আমি পড়েছিলাম এবং এরপর আস্তে আস্তে কমপ্লেক্স প্লেনটা শেষ করে আমরা দুইটা অ্যাপ্লিকেশন দেখে তারপর আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মে চলে যাব এবং ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে আমাদের ক্লাসের মানে সমাপ্তি হবে। তো যাই হোক, আমরা আগে কমপ্লেক্স প্লেনটা সম্পর্কে জানি যে কমপ্লেক্স নাম্বার যে জিনিসটার উৎপত্তিটা কোথা থেকে হয়েছে সেটা আমি তখন আলোচনা করেছিলাম। এখানে একটা কথা আমি মনে রাখতে বলেছিলাম যে রুট ওভার -1, রুটের ভিতরে যদি কখনো মাইনাস থাকে সেটাকে স্বাভাবিক নিয়মে সলভ করা যায় না, ম্যাথ হিরো দেখায়, ক্যালকুলেটরে চেক করে দেখতে পাবা। তো ওই সমস্যার সমাধান করার জন্য একটা কোয়ান্টিটিকে নিয়ে আসা হয়েছে যেটাকে বলা হয়েছে আই। সেই আই এর মান হচ্ছে আই ইজ ইকুয়াল টু রুট ওভার -1 এবং আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। এই দুইটা জিনিস আমাদের কমপ্লেক্স প্লেন বা কমপ্লেক্স নাম্বারের জন্য মনে রাখতে হবে। এটি হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা কমপ্লেক্স প্লেন যেটাকে বলা হয়। মূল থিম এইটাই যে আই এর উৎপত্তিটা থেকেই কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার এই জিনিসটার উৎপত্তি হয়েছে। তো দুইটা কোয়ান্টিটি মনে রাখার কথা বলেছি, আই ইজ ইকুয়াল টু রুট ওভার -1 এবং আই স্কোয়ার ইকুয়াল টু -1, জাস্ট একটা থেকেই দুইটা আসছে, বাট এই দুইটাকে আমরা ম্যাথমেটিক্যালি অনেকবারই ইমপ্লাই করব এখানে, সো এটা মনে রাখতে হবে। তো এখানে এক্সাম্পলে আমি দেখাইছি, সেটা আমি আর দেখাবো না। তারপর আমরা রিয়েল, ইমাজিনারি এন্ড কমপ্লেক্স নাম্বারের কথা বলেছিলাম। এই তিনটা, প্রথম দুইটা রিয়েল এবং ইমাজিনারি নাম্বারের মিলিত যোগফল বা বিয়োগফল হচ্ছে কমপ্লেক্স নাম্বার, এটা আমি প্রথমে আগেও আলোচনা করেছি। রিয়েল এন্ড এখানে বলা হয়েছে, এখানে বলেই দেওয়া হয়েছে ইফ উই অ্যাড অর সাবট্রাক্ট রিয়েল নাম্বার এন্ড অ্যান ইমাজিনারি নাম্বার দ্য রেজাল্ট ইজ এ কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারকে গেট দ্বারা প্রকাশ করা হয়, এই অংশটাকে বলা হয় রিয়েল নাম্বার আর এটাকে বলা হয় ইমাজিনারি নাম্বার। দুটাকে যোগফল করে যেটা পাবো সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। আর ইমাজিনারি নাম্বারের সংজ্ঞাটা বলতে হলে যদি আমি একটা রিয়েল নাম্বারকে মাল্টিপ্লাই বাই এ রিয়েল নাম্বার বাই আই, যদি একটা রিয়েল নাম্বারকে আই দ্বারা গুণ করা হয় তাহলে যে নাম্বারটা পাবো রেজাল্টেন্ট সেটাকে বলা হচ্ছে ইমাজিনারি নাম্বার। এখানে উদাহরণ দেওয়া আছে যেমন আই 3i বা -i/2, এনিহাউ যত কিছু হতে পারে আই থাকলে সেখানে সেটাকে আমরা বলবো ইমাজিনারি নাম্বার। তো ইমাজিনারি নাম্বার এবং রিয়েল নাম্বার এই দুটার যোগফল অথবা বিয়োগফল করলে যেটা আমরা পাবো সেইটাকে বলা হচ্ছে কমপ্লেক্স নাম্বার এবং যেটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। সাধারণত আমরা সাধারণ রূপে একটা নাম দ্বারা প্রকাশ করি, জেড ইজ ইকুয়াল টু a প্লাস ib।
এটা কমপ্লেক্স নাম্বারের জেনারেল ফর্ম। অনেক ক্ষেত্রে এটাও বলা হয় যে ইট ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটাকেও আমরা বলি কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বারের সংজ্ঞা প্লাস তার কিভাবে তাকে ব্যাখ্যা করা হয় সেটা কিন্তু আমি বললাম যে জেড এর মানটা সাধারণত বলা হয় এ প্লাস আইবি, যেখানে এটাকে পয়েন্ট আকারে লিখলে হয় এ কমা বি, অথবা আমরা যেহেতু মানে ভেরিয়েবল এবং কনস্ট্যান্টের ব্যাপার জিনিসটা নিয়ে একটা আমাদের মধ্যে একটা আলোচনা ছিল, যেহেতু ফার্স্ট দিকের ক্লাসে তোমাদের কি আমি বলেছিলাম যে কমপ্লেক্স না, যে ভেরিয়েবল হয় লাস্ট দিকের নাম্বারগুলো, আর ফার্স্ট দিকের লাস্ট দিকের লেটার গুলো বা যেটাকে বলা হয় অ্যালফাবেটিক্যালি লাস্টের দিকে যেগুলো আছে সেগুলোকে বলা হয় আমরা ভেরিয়েবল, আর ফার্স্টের দিকে যেগুলো আছে সেগুলোকে বলি আমরা কনস্ট্যান্ট। তো সেই হিসাবে মনে করলে দেখা যায় যে এটা তো দেখা যাচ্ছে এ প্লাস আইবি, এখানে এ আর বি তাহলে মনে হয় কনস্ট্যান্ট, আসলে তা না। আমরা এখানে এটাকে কনস্ট্যান্টের মতোই এখানে চাইলে আমরা এটাকে ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারি, যেটা ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এবং এক্ষেত্রে কিন্তু মানে এমন না যে এটা কিন্তু ভেরিয়েবল না, বাট এটা একটা পয়েন্ট, তাই না? এ আর বি, এটা এ কমা বি আমরা কিভাবে পয়েন্ট আকারে লিখি সেটা কিন্তু আমরা দেখাইছি, এই যে অর্ডার পেয়ার অথবা পয়েন্ট আকারে আমরা লিখতে পারি এ কমা বি। তো এ হচ্ছে রিয়েল অ্যাক্সিস এর উপর থাকবে এবং বি থাকবে ইমাজিনারি অ্যাক্সিস। দেখাইছি যে রিয়েল অ্যাক্সিস এটাকে বলা হয়, এটাকে বলা হয় ইমাজিনারি অ্যাক্সিস। রিয়েল অ্যাক্সিস এই একটা যদি কমপ্লেক্স নাম্বার, দুটো রিয়েল নাম্বার পজিটিভ ইমাজিনারি নাম্বার পজিটিভ হয় তাহলে তার অবস্থান ফার্স্ট কোয়াড্রেন্টে হবে, রিয়েল নাম্বার নেগেটিভ ইমাজিনারি নাম্বার পজিটিভ হলে তার অবস্থান সেকেন্ড কোয়াড্রেন্টে হবে, দুটাই নেগেটিভ হলে থার্ড কোয়াড্রেন্ট, ইমাজিনারি নাম্বার নেগেটিভ হলে রিয়েল নাম্বার পজিটিভ হলে ফোর্থ কোয়াড্রেন্ট। তো কোয়াড্রেন্টের যে হিসাবটা আছে, কোয়াড্রেন্টের হিসাবটা হলো যে কোনো মানে কমপ্লেক্স নাম্বার দেখে আমরা বুঝতে পারবো যে এটার অবস্থান কোন কোয়াড্রেন্ট। আর কোয়াড্রেন্ট বলতে বলে বোঝাচ্ছে যেটা আমরা যেটাকে বলি যে কোঅর্ডিনেট সিস্টেম। এবং কোঅর্ডিনেট সিস্টেম তোমরা যেহেতু ই নিয়ে পড়াশোনা করো, সিএসসি বা কম্পিউটার নিয়ে পড়াশোনা করো, তোমরা অবশ্যই কোঅর্ডিনেট সম্পর্কে কম বেশি ধারণা রাখো, কারণ রাখতে হবে তোমাদের, কারণ তোমরা 1 ডাইমেনশনাল 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল এই নিয়ে জিনিসগুলো নিয়ে তোমরা গ্রাফিক্স নিয়ে অনেকেই কাজ করো। তো গ্রাফিক্স করলে তো অবশ্যই এই জিনিসটা জানো যে 1 ডাইমেনশনাল কাকে বলে, 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল বা মাল্টি ডাইমেনশনাল যেটাকে বলা হয়, এগুলো আসলে কোথা থেকে আসছে। তো মেইনলি এটা ম্যাথমেটিক্স থেকেই আসছে। এখানে যে ব্যাপারটা আছে এইখানেই আমরা ডাইমেনশনটা দেখবো, যেমন এটা একটা এখানে যে কয়টা এক্সিস থাকবে এবং যে কয়টা ভেরিয়েবল থাকবে সেই কয়টা অনুসারে আমাদের মানে সেটা ডাইমেনশনটা নির্ণীত হয়। যেমন এখানে রিয়েল অ্যাক্সিস আছে একটা আর ইমাজিনারি অ্যাক্সিস একটা আছে, তার মানে এটা দুইটা অ্যাক্সিসের উপর ডিপেন্ড করে গঠিত হয়েছে, তো যার কারণে এটাকে একটা 2 ডাইমেনশনাল সিস্টেম বলা হচ্ছে। বা আমরা কমপ্লেক্স প্লেন যেটাকে বলতেছি সেটা সাধারণত একটা 2 ডাইমেনশনাল ব্যাপার বা 2 ডাইমেনশনাল, এখানে থাকে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট, দুইটা অ্যাক্সিস থাকে। বা 1 ডাইমেনশনালের ক্ষেত্রে শুধুমাত্র একটা অ্যাক্সিস থাকে, 3 ডাইমেনশনালের ক্ষেত্রে তিনটা অ্যাক্সিস থাকবে, এক্স ওয়াই জেড সাধারণত দিয়ে প্রকাশ করা হয়, আর 2 ডাইমেনশনালকে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তো শুধুমাত্র এক্স ওয়াই বা এক্স ওয়াই জেড শুধু এক্স এ দ্বারাই শুধু আমাদের কমপ্লেক্স প্লেন মানে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম ডিফাইন করে না। আমরা এই ক্লাসের শেষে আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে জানবো। আমরা স্বাভাবিকভাবে এক্স ওয়াই জেড বা এই যেটা আমরা এক্সিস আঁকছি, রিয়েল এক্সিস ওয়াই এক্সিস, এটাকে এক্স অক্ষ বলা হয়, এটা ওয়াই অক্ষ বলা হয়। এই যে এক্সিসের ব্যাপারটা আছে বা কোঅর্ডিনেট সিস্টেমের কথা বলা হয়েছে, এই কোঅর্ডিনেট সিস্টেমের নাম হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। আমরা সাধারণ রূপে যে কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আমরা পড়াশোনা করি বা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি সেটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। বাট এখানে আরো কিছু কোঅর্ডিনেট সিস্টেম আছে যেগুলো আমরা সিমিলটেনিয়াসলি ব্যবহার করি। আরেকটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম, যেখানে কৌণিকের ব্যাপারটা থাকে, কৌণিকের ব্যাপার থাকে। পোলার মানেই তো পোলার আইসক্রিম দেখছো, কোন আইসক্রিম বলা হয় যেটা, সেখানে একটা অ্যাঙ্গেলের ব্যাপার থাকে, তাই না, এবং ডিস্টেন্সের ব্যাপার একটা থাকে। তো ওইটা নিয়ে আমাদের পোলার কোঅর্ডিনেট সিস্টেম হবে। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, যেখানে আমাদের স্ফেরিক্যাল বৃত্তের ব্যাপারটার সঙ্গে রিলেটেড থাকে। তো সেই জিনিসগুলো আমাদের কোঅর্ডিনেট সিস্টেমে আছে। তো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে দুইটা কোঅর্ডিনেট সিস্টেম আমাদের দরকার হয়, একটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আর একটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। কারণ আমাদের কমপ্লেক্স নাম্বারে অ্যাঙ্গেলের একটা ব্যাপার আছে। এবং আমি যে কোঅর্ডিনেট সিস্টেমের জন্য এই গ্রাফটা দেখিয়েছিলাম, এখানে আমি কিছু কথা বলেছিলাম যে এই অবস্থান কোন অবস্থানে কোন মানে কোন কোয়াড্রেন্টে কেন অবস্থান হবে, সেটা আমার উপর আমাদের একটা অ্যাঙ্গেলের ব্যাপার আছে বা কৌণিকের একটা ব্যাপার আছে। তো হিসাব করে দেখো, এখানে দুইটা এক্সিস আছে এবং এরা পরস্পর লম্বভাবে আছে, এরা পরস্পর লম্ব আকারে আছে।
তাই না? তো এদের মধ্যে আমাদের চারটা বিভক্ত হয়েছে, তার মানে চারটা কোয়াড্রেন্টের সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। তো আমি এখানে অ্যাঙ্গেলের ব্যাপারটা নিয়ে একটু কথা আলোচনা এখানেই করে নিচ্ছি, কারণ এইটা থেকেই আমি পরবর্তীতে পোলার কোঅর্ডিনেটে যখন যাব তখন ব্যাপারটা অ্যারাইজ হবে। তো আমি এখান থেকে বুঝিয়ে যাচ্ছি, তখন ওটা আমার ইজি হবে আর কি। তো খেয়াল করে দেখো, এখানে আমাদের অ্যাঙ্গেল দেখার বা কোঅর্ডিনেট, যেটা ফার্স্ট কোঅর্ডিনেট এটাকে বললাম, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। তো এর দুইটা ব্যাপার আছে। আমরা মানে আলটিমেটলি হিসাব যদি করো, এখান থেকে ঘুরে এসে এসে যদি এই পর্যন্ত নিয়ে আসো, পুরোটা মিলে কিন্তু একটা মানে একটা বৃত্ত তৈরি হচ্ছে, তাই না? যদি এখানে এটাকে মনে করো 1, এইটাও 1, এইটাও -1, এইটাও +1, সরি -1, তো এই পুরোটাকে যদি তুমি মানে এই করে দাও, তাহলে দেখবা কি একটা বৃত্ত সৃষ্টি হচ্ছে। তার মানে পুরোটা মিলে একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল সৃষ্টি করতেছে। তো 360 মানে হচ্ছে কি, 360 ভিউ মানে হচ্ছে কি, পুরোটা ভিউ দেওয়া যায়। তার মানে একটা রৈখিক না, এটা একটা কি বলে, বৃত্তীয় ভিউ পাওয়া যায়। তার মানে পুরোটা, যেমন এইখান থেকে শুরু হয়ে ঘুরে ঘুরে আবার এখানেই চলে আসা। তোমরা 360 ভিউ তো ব্যাপারটা বর্তমানে খুব চলে। ওই 360 মানেই হচ্ছে এটা, যেমন এইখান থেকে তুমি যদি অবস্থান থাকো, তুমি ঘুরে এখানেও দেখতে পারবা, এখানেও দেখতে পারবা, এখানেও দেখতে পারবা, আবার ঘুরে ফিরে পিছন দিয়ে এখানেও দেখতে পারবা। পুরোটা মিলে একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলের সৃষ্টি করে। তার মানে যেখানে শুরু, আমি ঘুরে ফিরে সেখানে আবার দেখতে পারি। এটাই হচ্ছে 360 ডিগ্রি। বা একটা বৃত্তের যে আমরা জানি একটা বৃত্তের যে কোণের পরিমাণটা হয় সেটা হচ্ছে 360 ডিগ্রি হয়। তো ওই হিসাবটাই এখানে বলা হয়েছে। তো এখানে চারটা অ্যাঙ্গেলের সৃষ্টি হয়েছে বা চারটা কোয়াড্রেন্টের সৃষ্টি হয়েছে। তো আমরা যদি এখন এটাকে দুই ধরনের ভাবে আমরা ডিফাইন করতে পারি। একটা হচ্ছে ক্লকওয়াইজ, আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ব্যাপারটা আমি ক্লিয়ার করি, যে ক্লকওয়াইজ বলতে আমরা ঘড়ি দেখতে পাই কোন দিকে ঘোরে, সেটা আমাদের জানা আছে, সবসময় এই দিক থেকে এই দিকে যায় ঘড়িটা। এখানে যদি থাকে 1, এরপরে 2-তে যায়, এরপর 3-এ যায়, এরপর 4-এ যায়, এভাবে করেই ঘড়ি ঘুরতে থাকে। তার মানে ডান দিকে ঘোরে ঘড়ি। আর আর অ্যান্টি ক্লকওয়াইজ বলা হয় যদি তুমি এইখান থেকে এদিকে না যেয়ে তুমি এইখান থেকে এদিকে যাও। আমি এতক্ষণ যে কোঅর্ডিনেটের ব্যাপার বললাম, আমি বললাম কি, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। আমি যে অ্যাঙ্গেলের হিসাবে ঘুরেছি সেটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছি। আমি তো এটাও বলতে পারতাম যে এটা এটা সরি, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। আমি তো চাইলে এটাও বুঝতে পারতাম, কারণ যেহেতু মূলবিন্দু এটা, মূলবিন্দু থেকে যদি এইখান থেকে এইটাকে আমরা চাইলে ফার্স্ট কোয়াড্রেন্ট এটাও ধরতে পারি, এটাও ধরতে পারি, এটাও ধরতে পারি, এটাও ধরতে পারি। কিন্তু হিসাবটা হচ্ছে এটা, আমরা যারা উত্তর গোলার্ধে বা আমরা এইদিকে ব্যবহার থাকি, সাধারণত বেশিরভাগ জিনিসই আমরা অ্যান্টি ক্লকওয়াইজ হিসাবে কাউন্ট করে থাকি আমাদের স্বাভাবিক নিয়মে। তো সেই হিসাবে আমাদের এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, এটা থার্ড এবং এটা ফোর্থ। কেউ যদি চায় ক্লকওয়াইজ হিসাব করতে তাহলেও সে পারবে। তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। বাট আমাদের অ্যাঙ্গেলের ব্যাপারটা বললাম, যখন অ্যাঙ্গেল আমরা হিসাব করব অ্যান্টি ক্লকওয়াইজই হিসাব করব। কিন্তু কোনো ক্ষেত্রে দেখা যায় যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ না যেয়ে ক্লকওয়াইজ যাব, সেক্ষেত্রে আমরা এটা নেগেটিভ হিসাব করে নেব। যেমন এইটা যদি +30 ডিগ্রি অ্যাঙ্গেলে হয় এই কোয়াড্রেন্টে, অবশ্যই এখান থেকে অ্যাঙ্গেলের মান 0 থেকে 90 ডিগ্রি, এই ঘরের মান হচ্ছে 90 থেকে 180 ডিগ্রি, এটা হচ্ছে 180 থেকে 270 ডিগ্রি, এটা হচ্ছে 270 থেকে 360 ডিগ্রি। টোটাল হিসাব, ফার্স্ট কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলের মান হবে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলের মান হবে 90 থেকে 180, থার্ড 180 থেকে 270, ফোর্থ হবে 270 থেকে 360 ডিগ্রি পর্যন্ত। এটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজের হিসাব। যদি আমাদের এরকম থাকে -30 ডিগ্রি, তাহলে কিন্তু আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাব না। মাইনাস থাকলে আমরা ক্লকওয়াইজ যাব। যেমন -30 ডিগ্রি থাকলে আমাদের ঘর হবে এইটা, যদি থাকে -120 ডিগ্রি তাহলে আমাদের ঘর হবে এইটা। তখন সেই হিসাবে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। সো আমরা যদি প্লাস ডিগ্রি মানে প্লাস অ্যাঙ্গেলের মান থাকে, যেমন +45, +60, +70 ডিগ্রি থাকে, তাহলে আমাদের যে দিকটা হবে আমাদের সে দিকটা হবে কি, অ্যান্টি ক্লকওয়াইজ। এবং তখন এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। কিন্তু অ্যাঙ্গেলের মান এরকম যদি আসে, আমাদের অ্যাঙ্গেলের মান -50 ডিগ্রি অথবা -130 ডিগ্রি, তাহলে আমাদের এখানে যে হিসাবটা হবে সেটা হবে নেগেটিভলি। এখান থেকে এইটা তখন -50 জন্য এটা হবে ফার্স্ট কোয়াড্রেন্ট এবং এর অবস্থান হবে এই কোয়াড্রেন্টে। -130 ডিগ্রি অবস্থান হবে এই কোয়াড্রেন্টে। মনে করো -220 ডিগ্রি আছে, তার অবস্থান হবে এই কোয়াড্রেন্টে। এবং -300 ডিগ্রি আছে, তাহলে তার অবস্থান হবে এই কোয়াড্রেন্টে। তো মাইনাস অ্যাঙ্গেল থাকলে আমাদের কোয়াড্রেন্টের হিসাব হবে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট।
পার্ট যদি আমাদের পজিটিভ থাকে তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে, এই পর্যন্ত আমাদের লেসন। আগে এটা আমাদের এই গ্রাফটা থেকে আমি দেখাইলাম, আমরা যখন ম্যাথে যাব ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তো এরপরে আমরা দেখেছিলাম যে কমপ্লেক্স নাম্বার কিভাবে যোগ বিয়োগ করতে হয়, সেটা নিয়ে আমি আর আলোচনা না করলাম। আমি এখন লেসনে চলে যাচ্ছি, আজকের লেসনে। ওকে, আমাদের লেসন 13 যেটা আছে সেটা আমরা দেখবো যে কমপ্লেক্স প্লেনের সেকেন্ড ক্লাস। আজকে আমরা আগের ক্লাসে বা লেসন 10 এ যেটা দেখে আসছি সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের যোগ এবং বিয়োগ পর্যন্ত দেখে আসছিলাম। আজকে দেখবো মাল্টিপ্লাইং এ কমপ্লেক্স নাম্বার, মানে দুটো কমপ্লেক্স নাম্বারকে কিভাবে আমরা গুণ করব। গুণ করার জন্য স্বাভাবিক নিয়মে যেরকম গুণ হয় সেরকমই হবে, যেহেতু কমপ্লেক্স নাম্বার দুইটা পার্ট থাকে একটা নাম্বারের, a প্লাস আই বি আর সি প্লাস আইডি, দুইটা যদি কমপ্লেক্স নাম্বার হয় তার গুণ করার ক্ষেত্রে স্বাভাবিকভাবে দুইটা জিনিস দুইটা যদি গুণ করা হয় তাহলে আমরা চারটা ভাগ পাই। তো সেইভাবে চারটা ভাগ হয়ে যাবে, যেমন a ইন্টু সি, তারপর a ইন্টু আইডি, তারপর আইবি ইন্টু সি, আর হচ্ছে আইবি ইন্টু আইডি। তো এইখানে একটা পার্থক্য হয়ে গেছে, যখন ফোর্থ যে পজিশনে যেটা আছে আইবি ইন্টু আইডি, এইটাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে আমরা পাই কি আই স্কোয়ার বিডি, তাই তো, আই স্কোয়ার বিডি। তো এইখানে একটু পরিবর্তন আছে। আমরা বলেছি দুইটা মান মনে রাখার কথা বলছি, আই ইজ ইকুয়াল টু রুট ওভার 1, সরি রুট ওভার -1 এবং আই স্কোয়ার ইকুয়াল টু -1। তো দেখো এখানে কিন্তু আই স্কোয়ার চলে আসতেছে, যখনই আই স্কোয়ার চলে আসছে তখন আর আই কে রাখা যাবে না, কারণ আই স্কোয়ারকে আই স্কোয়ারকে আনাই হচ্ছে যে আমাদের একটা সমস্যা আছে, সমস্যাটার সমাধান করার জন্য। আই কে কখনো রাখার জন্য আনা হয় নাই। যখন আমরা সমস্যা করব সেটাকে আমরা কমপ্লেক্স বানায়া সঠিক করার চেষ্টা করব। যখনই আমাদের আই স্কোয়ার চলে আসবে, আই স্কোয়ারের মানটা কিন্তু আমরা রিয়েল নাম্বারে নিয়ে যেতে পারি ডাইরেক্ট। তো সেক্ষেত্রে আই স্কোয়ারের মান হচ্ছে -1, দেখো এখানে এই প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেছে বিডি। তো এইখানে আই স্কোয়ার বিডি এটা কিন্তু ছিল একটা আই সম্মিলিত পদ, তার মানে এটা একটা ছিল কি ইমাজিনারি নাম্বার। যখন সেটাকে আই স্কোয়ারের মানটা বসিয়ে দিলাম তখন এটা আমাদের কি হয়ে গেল, রিয়েল নাম্বার। তো এইভাবে যে পরিবর্তনটা আসলো, দেখো এখানে যদি খেয়াল করো সেকেন্ড লাইনে একটা দুইটা তিনটা আই সম্বলিত পদ ছিল, তার মানে তিনটা ইমাজিনারি নাম্বার ছিল আর একটা ছিল কি রিয়েল নাম্বার। কিন্তু যখনই এখানে মান বসাই দিলাম তখন আমাদের দেখো ইমাজিনারি নাম্বার হয়ে গেল দুইটা, এটা আর রিয়েল নাম্বার হয়ে গেল এসি মাইনাস বিডি, দুইটা হয়ে গেল। তো ওইভাবে এটাকে সামনে নিতে হবে, এসি মাইনাস বিডি প্লাস আই কমন নিয়ে এডি প্লাস বিসি। তো এটাকেও একটা কমপ্লেক্স ফরম্যাটে নিয়ে গেলাম। তখন এখানে যদি এইটাকে এই পুরোটাকে যদি এ মনে করি তাহলে প্লাস আই ইনটু এই পুরোটা বি হবে। তো এটা রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট। তো গুণ এভাবে আমরা করতে পারি। তো গুণের ক্ষেত্রে একটা জিনিসই মনে রাখার ব্যাপার, স্বাভাবিক নিয়মে গুণ হবে এবং যখনই আই স্কোয়ার চলে আসবে, গুণের ক্ষেত্রে অবশ্যই আই স্কোয়ার আসবে। তো আই স্কোয়ার আসলে সেটা আমাদের বসাই দিতে হবে, আই স্কোয়ারের মানটা, এটুকু আমাদের মনে রাখতে হবে। ওকে, এখানে গুণের অনেকগুলো দেওয়া আছে, তোমরা জাস্ট দেখে নেবে এক্সাম্পল, তেমন বুঝে নাই কিছু নাই। ওই মেনে একটা কথাই যে যেখানেই দেখো এই আই 2i ইনটু আই দ্যাট মিন্স 2i স্কয়ার, এখানে -2 হয়ে গেছে, এইটাই পরিবর্তন, আর কিছু নাই। এখানে অনেকগুলো করে দেওয়া আছে, দেখে নিও, সমস্যা হবে না। আচ্ছা, এরপর আরেকটা জিনিস শিখবো, কমপ্লেক্স কনজুগেশন। তো এই কমপ্লেক্স কনজুগেশনটা আমাদের একটু জানার ব্যাপার আছে। ফর এনি কমপ্লেক্স নাম্বার z is equal to a plus ib, একটা কমপ্লেক্স নাম্বার যদি z is equal to a plus ib হয়, we define the conjugate to be z star। z star দ্বারা কমপ্লেক্স কনজুগেটকে ডিফাইন করা, অথবা একে অনেকে z বার দিয়েও লেখে, z স্টারও দেওয়া যায়, উপরে একটা বার চিহ্ন দিয়ে লেখা যায়। এটার মানে হচ্ছে is equal to a minus ib। তো এ ছিল z is equal to a plus ib, তার কনজুগেট হলো a minus ib। এটা কিভাবে হলো, এটার মেইন যে পার্থক্যটা হচ্ছে আই এর আগে যে চিহ্নটা আছে সেটা পরিবর্তন হয়ে যাবে। যেমন z is equal to a plus ib আছে, তো এই আই এর আগে চিহ্নটা আছে কি প্লাস, কনজুগেটের ক্ষেত্রে হয়ে যাবে আই এর আগে চিহ্নটা মাইনাস, মানে বিপরীত হয়ে যাবে। যদি এরকম থাকতো z is equal to a minus ib, তখন আমাদের কনজুগেটটা হয়ে যেত a plus ib। বাট খেয়াল রাখবে, যদি এরকম থাকতো মাইনাস a প্লাস আইবি, তাহলে কিন্তু এরকম হতো না যে প্লাস এ মাইনাস আইবি, এরকম হতো না। মানে মাইনাস এ এর মান যাই থাক, মানে রিয়েল পার্টের মান যাই থাক, সেটা আমার দেখার ব্যাপার না। আমার ব্যাপারটা হলো আই এর আগে কোন চিহ্ন আছে, আই এর আগে চিহ্নটা বিপরীতকরণ করে দিলেই আমাদের কমপ্লেক্স কনজুগেট হয়ে যাবে। তো এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা, কমপ্লেক্স কনজুগেশন বা মাল্টিপ্লিকেশন সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে করো। স্যার কমপ্লেক্স কনজুগেশনটা যদি আবার একটু রিপ্লাই করতেন। আচ্ছা, একটা কমপ্লেক্স নাম্বার যদি a প্লাস আইবি হয়, তার কনজুগেটকে বলা হবে জেড স্টার অথবা জেড বার দ্বারা, যেটাকে দ্বারাই প্রকাশ করা যায়। এর মানেটা হচ্ছে a ইজ ইকুয়াল টু a মাইনাস আইবি। আই এর আগে যে চিহ্নটা, তার মানে আই মানে হচ্ছে
ইমাজিনারি নাম্বার যেটা আছে, ইমাজিনারি নাম্বারের আগে যে চিহ্নটা থাকবে সেটা বিপরীত হয়ে যাবে। যেমন এখানে ছিল z = a + ib, ইমাজিনারি নাম্বার হচ্ছে এখানে কি ib, আইবির আগে চিহ্নটা আছে কি প্লাস আছে, পরিবর্তন হয়ে কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে। এটাই হচ্ছে কমপ্লেক্স কনজুগেশন। মানে যেটা কনজুগেট মানে হচ্ছে মানে ইমাজিনারি পার্টের আগে বা ইমাজিনারি নাম্বারের আগে যে সাইনটা থাকবে সেই সাইনটার বিপরীত হয়ে গেলেই নাম্বারটা আমরা যেটা পাবো কমপ্লেক্স, নতুন কমপ্লেক্স নাম্বার পাবো, সেটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। এটাই হচ্ছে মেইন কথা। ওকে, দুইটা এখন যদি একটা কমপ্লেক্স নাম্বার এবং তার কনজুগেটকে যদি একসাথে যোগ করা হয় তাহলে যে মানটা পাবো সেটা হবে 2a, তার মানে 2 ইনটু রিয়েল পার্ট। এটা জাস্ট সূত্র হিসেবে মনে রাখা যায় অথবা স্বাভাবিক নিয়মে মনে করেও দেখতে পারি আমরা, কারণ -ib কাটাকাটি যাবে, তাকে 2 ইনটু a, দ্যাট মিন্স এই a হচ্ছে রিয়েল পার্ট। তো একটা কমপ্লেক্স এবং তার কনজুগেট যদি পরস্পর যোগ করা হয় তাহলে আমরা যে মানটা পাবো সেটা হবে 2 ইনটু রিয়েল পার্ট, কারণ কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট কিন্তু এখানে সেমই থাকতেছে। যেমন এখানে রিয়েল পার্ট হচ্ছে a, এখানেও রিয়েল পার্ট হচ্ছে a, এখানে ইমাজিনারি পার্ট হচ্ছে b, এখানে ইমাজিনারি পার্ট হচ্ছে -b, কিন্তু পরিবর্তন কিন্তু সাংখ্যিক মানে পরিবর্তন হয় না, চিহ্নের পরিবর্তন হয়েছে, বাট সাংখ্যিক যে মানটা আছে যে a আর b ওটা ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের যেটা কমপ্লেক্স, একটা কমপ্লেক্স নাম্বারকে তার যদি কমপ্লেক্স কনজুগেট দিয়ে যোগ করা হয় তাহলে আমরা যে মানটা পাবো 2 ইনটু রিয়েল পার্ট। আর একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেট যদি তার সাথে গুণ করা হয়, গুণ করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, দ্যাট মিন্স রিয়েল পার্টের স্কয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কয়ার। এটাই হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার এবং তার কনজুগেশনকে পরস্পর যদি গুণ করা হয় তাহলে আমরা পাবো রিয়েল পার্টের স্কয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কয়ার। পার্ট কিন্তু ইমাজিনারি নাম্বার না, ঠিক আছে? এটা আমাদের দুইটা সূত্র হিসাবেও মনে রাখা যায়, যেহেতু অনেক ক্ষেত্রে ম্যাথে ব্যবহার এটা হয় সংক্ষিপ্ত করার জন্য, অথবা সূত্র হিসেবে যদি মনে না রাখো সিম্পলি এটা গুণ করাও যাবে, সমস্যা নাই। ওকে, যাই হোক, এখানে আমরা সেইটাই আবার দুইটা এক্সাম্পল দেখলাম, যেমন এখানে করে দেখানো হয়েছে। তোমরা জানো যে জেড যদি এটা হয় তার জেড স্টার বা জেড বার যেটাকে বলি কনজুগেশন, সেটা হবে কি 3 + 2i, এর কনজুগেটটা হবে 3 - 2i। তো এই দুইটা যোগ করতে বলছে। আমরা জানি যে এটার যোগ করলে আমাদের সূত্রটা কি 2 ইনটু রিয়েল পার্ট, তো রিয়েল পার্ট তো এখানে 3, যোগ করলে 6, গুণ করলে 2 ইনটু 3 করলে 6 আসবে, কিন্তু কিভাবে আসছে সেটা কিন্তু এখানে করে দেওয়া আছে। তো এনিহাউ আমরা চাইলে সূত্র আকারে মনে রাখতে পারি বা করে দিলেও হবে, এটা তেমন কোনো মনে রাখার ব্যাপার না। সিমিলারলি যেমন এটা z = 3 - 2i আছে, এটা গুণ করতে গেছে ফাইন z ইনটু z ড্যাশ বা z বার যেটাকে বলি, যেটা স্টারও বলা যায়। তো এটাকে যদি গুণ করি তার মানে এর কনজুগেশন হবে 3 + 2i। দেখো এখানে পরস্পর গুণ করা হয়েছে, এই যে 3 - 2i ইনটু 3 + 2i গুণ করা হবে। গুণ করার নিয়ম আমি অলরেডি শিখেছি যে এইখানে 2i ইনটু 2i -4i স্কয়ার, এই যে -4i স্কয়ার এটা কিন্তু 2 না, এটা স্কয়ার ভুল হয়েছে টাইপে, তো এখানে +4 হয়ে গেছে, তো +13। আমরা জানি তো সূত্রটা যে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এখানে a এর মান আছে কি 3 আছে আর b এর মান আছে কি 2 আছে। তো এটা যদি যোগ করি a স্কয়ার মানে হচ্ছে 9 প্লাস b স্কয়ার মানে হচ্ছে 4, তো 9 আর 4 যোগ করলে, যে 9 আর 4 যোগ করলে 13 চলে আসে। তো এনিহাউ যেটা মনে রাখো তোমরা, সমস্যা নাই, করেও করতে পারো, সূত্র আকারে মনে রাখতে পারো। এখানে আবার এখানে আরো একটা দিছে, ওটা দেখে নেবে, আমি আর বোঝানোর এখানে কিছু নাই। তো কনজুগেশনের ব্যাপারটা এখানে গেল। কনজুগেশনের পরে আমরা যেটা দেখবো ডিভাইডিং কমপ্লেক্স নাম্বার। প্রথমে মাল্টিপ্লিকেশন দেখলাম, তারপর কনজুগেশনটা দেখলাম, এবার দেখবো ডিভাইডিং কমপ্লেক্স নাম্বার, কিভাবে আমরা ডিভাইড করব। তো ডিভাইড করতে গেলে আমাদের যে কনজুগেটটা করেছি এবং মাল্টিপ্লিকেশন করেছি, এই দুটো জিনিস এখানে একটা ট্রিক্স এর মাধ্যমে অ্যাপ্লাই হবে। তো মেইন কাজ, দুটো কমপ্লেক্স নাম্বার যেহেতু থাকবে গুণ করব বা ভাগ করব, ভাগ যেহেতু গুণেরই অংশ বিশেষ, তো আমরা যেহেতু গুণের জন্য যে নিয়মটা জানি সেটা যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের একটা কাজ করতে হবে। আমাদের এখানে নিউমিনেটর আর ডিনোমিনেটর দুটো ব্যাপার আছে। নিউমিনেটর মানে হচ্ছে লব আর ডিনোমিনেটর মানে হচ্ছে হর। তো এখানে ডিনোমিনেটরের হর যেটা আছে নিচের অংশকে আমরা যদি আই মুক্ত করতে পারি, বা নিচের অংশ মানে z2 থেকে যদি আইটাকে মুক্ত করে নিতে পারি, তাহলে আমাদের উপরে যে কমপ্লেক্স নাম্বার থাকবে তার গুণ করে দিলেই হয়ে যাবে, কারণ নিচে আমাদের আই মুক্ত বলে এটা রিয়েল নাম্বার হয়ে যাবে। তো এই কাজটা করার জন্য একটা ট্রিক্স আছে, সেটা হলো এই ডিনোমিনেটর বা হরে যে কমপ্লেক্স নাম্বারটা থাকবে তার যে কনজুগেট আছে সেই কনজুগেট থেকে উপর নিচে গুণ করতে হয়। যেমন z2, এটা হচ্ছে আমাদের ডিনোমিনেটর বা হরে আছে, z2 এর কনজুগেট মানে কি
জেড টু বার অথবা জেড টু স্টার যেটাই বলি সেটা থেকে উপর নিচে গুণ করা হয়েছে। দেখো জেড টু স্টারদের উপরেও গুণ করা হয়েছে, নিচেও গুণ করা হয়েছে। এখানে কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ এখানে জেড টু স্টার পরস্পর কাটাকাটি যায়, আলটিমেটলি জেড ওয়ান বাই জেড টুই থাকে। বাট অঙ্কের সাথে আমরা নিয়ে আসছি, তখন কি হয়ে যাবে, জেড টু নিচে যেটা হিসাব করি জেড টু ইন্টু জেড টু স্টার। আমরা জানি একটা কমপ্লেক্স নাম্বার এবং তার কনজুগেট যদি পরস্পর গুণ হয়, আমি সেই কথাটা কিন্তু সূত্র আকারে বলেছিলাম তোমাদের, জেড ইন্টু জেড ড্যাশ যদি স্টার বা জেড স্টার যেটাই বলো সেটা যদি গুণ করা হয় তাহলে যে মানটা পাইতাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেখানে কিন্তু কোনো আই ছিল না, তাই না? তো তার মানে কি হয়, একটা কমপ্লেক্সকে তার কনজুগেট যদি গুণ করা হয় তাহলে তার সেটা তখন কমপ্লেক্স নাম্বার থাকে না, সেটা তখন কি হয়ে যায়, রিয়েল নাম্বার হয়ে যায়। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারকে তার কনজুগেট দিয়ে গুণ করলে তখন সে আর কমপ্লেক্স নাম্বার থাকে না, তখন সে রিয়েল নাম্বারে রূপান্তরিত হয়ে যায়। ওই জিনিসটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তখন কি হয়ে যায়, জেড টু ইন্টু জেড টু স্টার এটা গুণ করবো যখন, তখন অবশ্যই একটা রিয়েল নাম্বার পাবো। এখানে বলা হয়েছে দ্য ডিনোমিনেটর জেড ওয়ান না, এটা জেড টু হবে, কারণ এখানে তো জেড টু ইন্টু জেড টু স্টার আছে। জেড টু ইন্টু জেড টু স্টার ইজ নাও এ রিয়েল নাম্বার। তার মানে কি হয়ে গেল, দুই একটা কমপ্লেক্সকে তার কনজুগেট দিয়ে যদি গুণ করাই তাহলে আমরা সেটাকে কি পাচ্ছি, আমরা রিয়েল নাম্বার পাচ্ছি। এখানে তুমি মনে করতে পারো যে আমরা কেন নিচেরটাকে করলাম, আমরা উপরেরটা থেকেও পারতাম, জেড ওয়ান আছে উপরে লবে, লবটাকে আমরা এখানেও জেড ওয়ান স্টার দ্বারা গুণ করতাম, এখানেও জেড ওয়ান স্টার দ্বারা গুণ করতাম, তাহলেও তো হইতো না। এটা একটু সমস্যা আছে। আমরা সাধারণত দেখবা যে কোনো, আমরা যখন কম মানে করেছি, ডিটারমিনেট করেছি বা অন্য আগে যত কিছুই করেছি, মেনলি আমাদের ফোকাসটা একটু কি, হর নিয়ে। সবসময় দেখবা যে ডিনোমিনেটর হর যেটা আছে সেটা কিন্তু আমাদের জিরো হইতে পারবে না, বা এরকম একটা ব্যাপার আছে। মানে সব জায়গায় ঘ্যাপলা বাজায় এই ডিনোমিনেটর, কারণ ডিনোমিনেটর মানে নিচের অংশটা, ভাগের ক্ষেত্রে মেনলি নিচের অংশটাকে যদি আমরা একটু নিউট্রালাইজ করে নিতে পারি তাহলে জিনিসটা কিন্তু অনেক ইজি হয়ে যায়। কারণ নিচের অংশটা যদি নিউট্রালাইজ না করা যায় তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমস্যা অ্যারাইজ হয়, কখনো জিরো হয়ে যায় বা কখনো অনেক বড় হয়ে যায়, লেন্দি হয়ে যায়। এই সমস্যার জন্য ম্যাথের বিভিন্ন ট্রিক্সের ব্যাপারটা আছে। এরকমই একটা ট্রিক্স আছে এটা, যে আমাদের এখানে মেইন কাজটা ছিল হর যেটা আছে, হরটাকে আমরা রিয়েল নাম্বারে কনভার্ট করে নিলাম। এখন রিয়েল নাম্বারে কনভার্ট করে নিলে এখন জেড ওয়ান ইন্টু জেড টু স্টার, এটা একটা আমরা কমপ্লেক্স নাম্বারের গুণ, দুইটা কমপ্লেক্স নাম্বার আছে গুণ করার যে পদ্ধতি সেটা অ্যাপ্লাই করব। তো আলটিমেটলি কিন্তু গুণ এবং কনজুগেট দুইটাই এখানে ব্যবহার করবে। তো আমরা একটা এক্সাম্পল দেখি, তখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সেকেন্ড এক্সাম্পলটা খেয়াল করো, 2 + 3i ডিভাইডেড বাই 1 + 2i আছে। তো এটা আছে, এটা যদি এখন ডিভাইডেড বাই আকারে করতে চাই, কোনো কিন্তু নিয়ম কিন্তু আমাদের আসে না, কারণ কিভাবে করব আমরা, এটা করার কোনো ওয়ে এছাড়া নাই। গুণ করার তো একটা ওয়ে আছে, কিন্তু ভাগ করার কিন্তু ওয়ে নাই। যেমন যোগ আর বিয়োগ এক জিনিস, যোগ থেকে আমরা বিয়োগে কনভার্ট করতে পারি, কিন্তু বিয়োগ থাকলে সেটাকে কিন্তু যোগ করে তারপর করতে হয়, কারণ আমাদের কিন্তু বিয়োগ আর ভাগ বলে কোনো অপারেটর নাই, তাই না? আমরা জানি যে ম্যাথমেটিক্সে দুইটা মেইন অপারেটর, একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে গুণ। আর বিয়োগ আর ভাগ এরা হচ্ছে পরস্পর মানে এদের একটা পার্ট। যেমন যোগকে আমরা যে কোনো মানে মাইনাস সংখ্যাকে আমরা যোগ আকারে লিখতে পারি, যেমন যে কোনো ভাগ আকারের সংখ্যাকে গুণ আকারে করে আমরা লিখতে পারি, কারণ মানে ভাগে যেটা আছে সেটা গুণেরই একটা বিপরীত অংশ, আবার গুণ যোগে যেটা আছে বিয়োগই তার একটা বিপরীত অংশ। এবং এর যে অপারেটর আছে, যেমন যোগের অভেদক যে জিনিসটা আছে সেটা কিন্তু আমরা দেখেছি, যোগের অভেদক হচ্ছে 0 আর গুণের অভেদক হচ্ছে কি 1। এই ব্যাপারটা কিন্তু আমরা 0 1 এই ফ্যাক্টর নিয়ে কিন্তু আমরা কোনটা আমাদের যে এর আগে যেটা দেখিয়েছি লিনিয়ার অলজেব্রা, অনেক কথা আসছে 0 1 থেকে কিভাবে লিডিং ওয়ান বের করব, কিভাবে জিরো করব। তো মেইন কথা কিন্তু ওখানে ওইটাই ছিল, লিডিং ওয়ান যেটা আছে সেই ওয়ানটা কিন্তু হচ্ছে গুণের অভেদক, আর জিরো যেটা আছে সেটা হচ্ছে যোগের অভেদক। তো এই কথাটা কিন্তু মানে হয়তোবা ম্যাথে এখানে লাগতেছে না, বাট এর আগেও যে করে আসছি, এখনো যে করে আসতেছি, মেইন কথা কিন্তু এইটাই, অভেদক জিনিসটাকে সবসময় রেখে আমরা দুইটা পার্টে বিভক্ত করি। গুণকে যেমন বিয়োগে গুণকে যেমন যোগকে যেমন বিয়োগে করতে পারি, বিয়োগকে তেমন গুণকে তেমন ভাগ আকারেও আমরা নিতে পারি। তো মেইন কথা ওটা আমার এখানে মুখ্য বিষয় না, আমি জাস্ট যেটা বললাম আমাদের এখানে 2 + 3i ডিভাইডেড বাই 1 + 2i আছে। তাই আমাদের বলা ছিল যে নিচে যেটা আছে হরের যে 1 + 2i আছে, এটার যে কনজুগেট আছে সেটা দিয়ে উপর নিচে গুণ করতে হবে। তো 1 + 2i এর কনজুগেট আমরা জানি
1 মাইনাস 2i, 1 মাইনাস 2i দ্বারা উপর নিচে গুণ করা হয়েছে। এরপরে কাজ হচ্ছে নিচেরটাকে i মুক্ত করা। তো এখন আমরা জানি 1 প্লাস 2i ইন্টু 1 মাইনাস 2i, এটা হচ্ছে একটা যে কমপ্লেক্স নাম্বার এবং তার আরেকটা সাথে তার কনজুগেট নাম্বার। তো আমরা জানি এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a এর মান হচ্ছে এখানে 1, b এর মান হচ্ছে 2, তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাই 1 স্কয়ার করলে 1 আর 2 স্কয়ার করলে 4, 1 প্লাস 4 ইজ ইকুয়াল টু 5। তাহলে দেখো এই 1/5 আমি বাইরে নিয়ে আসলাম। এবার আমাদের গুণ চলে আসলো 2 প্লাস 3i ইন্টু 1 মাইনাস 2i। এখন এটা তো আমার ইজি হয়ে গেছে, আমরা গুণ করার নিয়ম দেখছি, এখন সেই গুণ করা 1/5 পাশে থাকলো, এবারে গুণ করে দিই আমরা। গুণ করার নিয়ম তো খুবই ইজি, লাস্টের জিনিসটা দেয় একটু ঝামেলা হবে, যেমন 3i মাইনাস 2i যদি গুণ করি পরস্পর তাহলে কি হবে মাইনাস 6i স্কয়ার, তো এখান থেকে প্লাস 6 হয়ে গেছে। i স্কয়ার আসলে যে আমরা যেটা বললাম যেটা ব্যবহার করতে হবে, i স্কয়ার থাকলে আমাদের কি করতে হবে মাইনাস 1 বসায় দিতে হবে, যেহেতু মাইনাস 6 i স্কয়ার আসছে তাহলে প্লাস 6 হয়ে যাবে এটা আমাদের। তো প্লাস 6 হয়ে গেলে আমাদের এখানে প্লাস 6 চলে আসছে। তো এরপরে আমাদের প্লাস 6 চলে আসছে, তারপরে আছে 2 প্লাস 6 যোগ করলে আসবে 8, আর এখানে মাইনাস 4i প্লাস 3i করলে আসবে মাইনাস i, তাহলে 1/5 8 মাইনাস i আসছে। তো এটা কিন্তু আমরা ভাগ করলাম। তো এই ভাগ করার ক্ষেত্রে আমি বারবারই বলি যে আমি পূর্বেরটা কিন্তু অ্যাপ্লাই করি সব সময়, পূর্বেরটা বা অ্যাপ্লাই করার মতো করে আমি দেখাই তোমাদের সব সময়। এই ভাগ করার সময় কিন্তু আমাদের যে তিনটা জিনিস শিখে আসছি, যোগ বিয়োগ গুণ প্লাস লাস্টে কনজুগেট, সবটা কিন্তু এই ভাগে ব্যবহার হয়েছে। তো এই ভাগ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা, প্রথম থেকে যে পর্যন্ত আসছি এইটা কিন্তু সবগুলো অ্যাপ্লাই হয়েছে। তার কোনো সমস্যা থাকলে বলো এই ভাগটা বা এর আগে কোনো কিছু থাকলে। ওকে, আশা করি বুঝতে পারছো। ভাগের সমস্যা না থাকলে এখানে আরো অনেক এক্সাম্পল দেওয়া আছে, যেমন শুধু আই থাকলে, মনে করো শুধু আই একটা কমপ্লেক্স নাম্বার, এমন আমার যদি মনে করি আমি একটা নাম্বার বলি। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এখানে আমরা i মাইনাস 2i 1 মাইনাস 2i দিয়ে উভয় লব এবং হরকে গুণন করলাম কেন, যদি বলতেন। তাহলে তুমি মনে হয় উপরে একটা শুনে আসো নাই, এইখানে আমি বারবার বলেছি যে the trick for dividing two complex number is to multiply top and bottom by the complex conjugate of the denominator। তার মানে এটা একটা ট্রিক ভাগ করা, যে হরের যে ব্যাপারটা থাকবে, হরে যে কমপ্লেক্স নাম্বারটা থাকবে, ডিনোমিনেটর মানে হর, তার যে কনজুগেট নাম্বার থাকে, Z2 এর কনজুগেট হলো Z2 স্টার, সেটা থেকে উপর নিচে গুণ করতে হবে। কেন করতে হবে, নিচে তাহলে আমাদের আই মুক্ত হয়ে যাবে। তার মানে এখানে দুইটা আই এর অংশ আছে, একটা আই কে যদি আমরা আই মুক্ত করে নিতে পারি তাহলে আরেকটাকে আমরা গুণ আকারে করে সলভ করতে পারবো খুব সহজে, তার কারণেই আমরা এটা করেছি। থ্যাংক ইউ স্যার। ওকে, এখানে ভাগের অনেক এক্সাম্পল আছে, দেখে নেবে। আর এখানে যেমন যদি শুধু আই থাকে, যেমন শুধু আই দ্বারা ভাগ আছে, তো শুধু আই মানে কি, এটা কি একটা কমপ্লেক্স নাম্বার না এটা একটা ইমাজিনারি নাম্বার? আমরা তো দুইটাই জানি যে শুধু আই এর সাথে রিয়েল নাম্বার গুণ থাকলে সেটাকে বলে কি আমরা ইমাজিনারি নাম্বার। আবার এখানে এই আইটা কি আমি আবার কমপ্লেক্স নাম্বার হিসাবে বলতে পারি কিনা। তো আই থাকুক বা আই ছাড়া থাকুক, যে কোনোটাকেই আমরা কমপ্লেক্স নাম্বার হিসাবে ব্যবহার করতে পারি। স্বাভাবিক নিয়মে যদি একটা সংখ্যা আছে, যেমন একটা 4, আমরা এই 4 কেও কিন্তু কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করে নিতে পারি। কিভাবে পারি সেটা আমি বলতেছি। যদি আমরা হিসাব করে দুইটা পার্ট বানাবো, যেমন 4 একটা নাম্বার আছে, ওকে আমি একটু বোর্ডটা ইউজ করতেছি। যেমন মনে করো আমরা একটা স্বাভাবিক সংখ্যা নিলাম, মনে করো 4 এখানে নিলাম, যেহেতু আছে বললাম এটাকে বলা হইলো, বা তুমি বলো, তুমি তো কমপ্লেক্স নাম্বার জানো, তো এই 4 কে আমি কমপ্লেক্স নাম্বার আকারে লিখতে পারবো কিনা? অবশ্যই লিখতে পারবো। খেয়াল করে দেখো, 4 প্লাস আই ইনটু দিলাম ইনটু 0, তাহলে এইটা কি, এখানে রিয়েল পার্ট হলো 4, ইমাজিনারি পার্ট হলো 0। কমপ্লেক্স নাম্বার আকারে লিখতে পারি। যে কোনো নাম্বার কি এইভাবে আমরা চাইলে স্বাভাবিক নাম্বারকে কমপ্লেক্স আকারে নিতে পারি। তো মেইন উদ্দেশ্য কিন্তু স্বাভাবিককে কমপ্লেক্সে নেওয়া না, আমাদের কমপ্লেক্স থাকলে বা একটা সমস্যা অ্যারাইজ হইলে
আমরা আই এর মাধ্যমে সেটাকে লিকুইডাইজ করতে পারি, সেটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। তো আমাদের এখানে শুধু আই আছে, তো এটাকে আমরা কি বলবো, আই মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার না কমপ্লেক্স নাম্বার? অবশ্যই এটাকে কমপ্লেক্স নাম্বার আকারে লেখা যাবে। যেমন মনে করো এই ক্ষেত্রে যেহেতু রিয়েল পার্টে নাই কিছু, তো আমরা এরকম লিখি 0 প্লাস 1 ইন্টু আই। তো এখানে দেখো রিয়েল পার্ট 0, ইমাজিনারি পার্ট 1, তো এটাও লিখতে পারবো। তো আই যে কমপ্লেক্স নাম্বার যেমন, তেমনি এটা একটা ইমাজিনারি পার্টও। তো এইভাবে আমি যে কোনো নাম্বার প্লাস শুধু ইমাজিনারি নাম্বার, তাকে আমরা কমপ্লেক্স নাম্বার আকারে লিখতে পারি। তো এই ব্যাপারটা আশা করি মানে একটু তোমরা মাথায় রাখবে, কারণ যে কোনো নাম্বার এরকম আমাদের হতে পারে যে ডিভাইডেড বাই আকারে শুধু আই দিলাম বা 3i দিয়ে দিলাম, তো এটাকে কিভাবে কনজুগেট করব? তো সেক্ষেত্রে এটার কনজুগেটটা এরকম হবে, যেমন আমি বলেছি যে রিয়েল পার্টে কোনো পরিবর্তন নাই, আই এর আগে যে চিহ্নটা আছে, তাহলে -1 ইন্টু আই এটা হয়ে যাবে। তখন এটাকে লেখা যায় সমান সমান শুধু আই। তো এইভাবে হয়ে গেল। এভাবে যদি আই এর আগে 3 থাকে তাহলে -3i হয়ে যাবে, এটা হয়ে যাবে। ওকে, তো এটাই বোঝানোর জন্য আমি দেখালাম। যাই হোক, তাহলে এখানে সেটা আছে, যেমন আই আছে, তার কনজুগেট কি হবে -i। তাই -i দ্বারা উপর নিচে গুণ করা হয়েছে, তারপরে আগের মতোই করা হয়েছে। এখানে ভাগ আকারে আছে, আরো অনেক এক্সাম্পল আছে, তোমরা এগুলো দেখে নিবে। তো এটা আমাদের ফার্স্ট লেসন আজকের ক্লাসে। আমরা তিনটা জিনিস এখানে দেখেছি, গুণ শিখেছি, কনজুগেট শিখেছি, এবং ডিভাইডেড বাই মানে ভাগ কিভাবে করতে হয়, তিনটা জিনিস শিখলাম ফার্স্ট ক্লাসে। তো কারো কোনো যদি কোশ্চেন থাকে ফার্স্ট লেসন সম্পর্কে করতে পারো। না স্যার। জি স্যার। হ্যাঁ, সমস্যা আছে কারো, বলো। স্যার এই যে ম্যাথটা করালেন, এটাকে এক্সট্রা ভাবে কোনো ভিডিও করে আমাদেরকে দিবেন হোয়াটসঅ্যাপে? না, এটার তো ভিডিওর দরকার নাই, এটা তো সিম্পল জিনিস। তোমাদের ভিডিও যেটা আমি ক্লাস করাচ্ছি এখন এটাই দিব। আচ্ছা, না আগে যেভাবে দিছিলেন ওই এক্সট্রা হবে, এই জন্য বলছেন। এক্সট্রা ওখানে অনেক ক্যালকুলেশনের ব্যাপার ছিল, এখানে তেমন কোনো ক্যালকুলেশনের ব্যাপার নাই। এখানে পুরো জিনিসটাই বোঝানোর ব্যাপার। যদি সেরকম থাকতো আমি দিতাম। আমার লিনিয়ার অ্যালজেব্রা ব্যাপারটা ছিল অনেক ক্যালকুলেটিভ জিনিস, বাট এখানে অতটা ক্যালকুলেশন নাই। এখানে মেইন জিনিস হচ্ছে কিছু জিনিস ট্রিক্স প্লাস কিছু মান জেনে রাখা, সেটা আমি বুঝাই দিচ্ছি, তখন সেটা তোমরা বুঝে নিলেই হচ্ছে। এখানে আলাদাভাবে বোঝানোর কিছু নাই। আর যদি তারপরে সমস্যা হয় তখন আমি ইন্ডিভিজুয়ালি। ওকে স্যার। স্যার কিন্তু রেকর্ড হচ্ছে, দিয়ে দিলে স্যার আমাদের জন্য ভালো হয়। হ্যাঁ, রেকর্ডটা তো অবশ্যই দিব, সেটা তো আছে। আমি বলতেছি ওই যে ও বললো যেটা, যে আমি হয়তোবা এক্সট্রা দিয়েছি, যে আমি ক্লাস আগে নিয়েছি হাতে কলমে যে ব্যাপারটা, সেটা আমি হয়তো এটার জন্য করিনি, কারণ এটার মধ্যে অত ক্যালকুলেশন নাই। কিন্তু আমি যেটা বুঝাচ্ছি বা ভিডিও যেটা হচ্ছে এখন রেকর্ড, সেটা তো অবশ্যই দিব। ওকে, যাই হোক, আমাদের কমপ্লেক্স প্লেনের এটা থার্ড ক্লাস। তো থার্ড ক্লাসে আমরা ব্যাপার যেটা একটু প্রথমেই আলোচনা করতেছিলাম, সেই জিনিসটা একটু এখানে চলে আসছে, যে আমি তো কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে প্রথমে অনেকক্ষণ বলতেছিলাম। তো সেই ব্যাপারটা এখানে মানে আছে কমপ্লেক্স প্লেন। এখানে প্রথম কথাটাই দেখো আছে পোলার ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। তো পোলার ফর্ম মানে হচ্ছে পোলার, আমাদের যে সাধারণত জেড ইজ ইকুয়াল টু এ প্লাস আইবি বা বিআই যেটাই বলি, এইটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে আছে সেটা আমাদের জানতে হবে। এটা আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেম আছে সেটার নাম হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। যখনই এটাকে পোলারে নিতে বলবে তখনই একটা অ্যাঙ্গেলের ব্যাপার আছে। সেই অ্যাঙ্গেলের পোলারের কোঅর্ডিনেট সিস্টেম, যেমন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের আমাদের মেইন যে ভিত্তি, সেটা কিন্তু যদি ওয়ান ডাইমেনশনাল থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে ভেরিয়েবল হিসেবে সাধারণত ধরি এক্স, টু ডাইমেনশনাল থাকলে ধরি এক্স কমা ওয়াই, আর থ্রি ডাইমেনশন হলে এক্স কমা ওয়াই কমা জেড হয়। তারপর যদি ফোর্থ ডাইমেনশনাল হয়ে যায় তাহলে ইউ ভি টি ডাব্লিউ এরকম সাধারণত লেখা হয়, ডাইমেনশন যত ইচ্ছা বৃদ্ধি করা যায়। বাট মানে আমাদের পোলারের যে ব্যাপারটা আছে, পোলারের ক্ষেত্রে আমাদের কিছু নির্দিষ্ট ভেরিয়েবল আছে, সেটাকে একটাকে বলা হয় আর, আরেকটা বলা হয় থিটা। এরপর ফাই নামে আরেকটা জিনিস আছে, সেটা হয়তো বা আমাদের দরকার নেই, কারণ আমরা টু ডাইমেনশন নিয়ে আলোচনা করতেছি। কমপ্লেক্স নাম্বার সাধারণত টু ডাইমেনশনাল, সো এর যে পোলার ফর্মটা হবে সেটাও আমাদের টু ডাইমেনশনাল। তো এখানে এক্স এর এ এর পরিবর্তে যেটা আছে সেটা হচ্ছে আর, আর বি এর পরিবর্তে যেটাকে আছে সেটাকে বলা হচ্ছে থিটা।
তো দেখেই বোঝা যাচ্ছে যে থিটা মানে হচ্ছে অ্যাঙ্গেলের ব্যাপার, আর আর হচ্ছে যেটা সেটা হচ্ছে ডিস্টেন্সের ব্যাপার। এই দুইটা জিনিস সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো দ্যাট মিনস আমাদের কমপ্লেক্স নাম্বারটা ছিল যেটি ইকুয়াল টু a প্লাস বি আই ফরম্যাটে, যেখানে এ আর বি হচ্ছে আমাদের দুটো পার্ট, পয়েন্ট আকারে যদি লিখি a কমা বি। কিন্তু এখন আমরা এটাকে পোলার নিব, যেখানে আমাদের থাকবে আর আর থিটা, এবং তাহলে অবশ্যই যেটা ইকুয়াল টু a প্লাস বি আই এর জায়গায়ও পরিবর্তন চলে আসবে। সেটা কি চলে আসবে সেটা আমি এখন একটু বলতেছি। কার্টেসিয়ান কোঅর্ডিনেটের সাথে পোলার কোঅর্ডিনেটের একটা রিলেশন আছে, সেটাকে এইখানে আমি উল্লেখ করেছি। দেখো, a ইজ ইকুয়াল টু আর কস থিটা, b ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। এখানে a হচ্ছে রিয়েল পার্টের অংশ, তার জন্য যে পোলার ফর্মটা আছে সেটা হচ্ছে আর কস থিটা, b হচ্ছে ইমাজিনারি পার্ট, তার জন্য পোলার ফর্ম হচ্ছে আর সাইন থিটা। এই দুইটা জিনিস, এই দুইটা জিনিসের ব্যাখ্যাটা আমি দিচ্ছি এবার। খেয়াল করো, আমার একটা কমপ্লেক্স নাম্বার আছে a প্লাস বিআই বলতেছি। তো a প্লাস বিআই যেহেতু আমাদের কোন কোঅর্ডিনেটে আছে, আমাদের কিন্তু ওই কোন কোঅর্ডিনেটে আছে সেটা কিন্তু আগে উল্লেখ করতে হবে বা আগে হিসাব করতে হবে। যেমন আমি ওই কথাটা বারবার বলতেছিলাম, যেমন 2 প্লাস 3i আছে, এটা তো রিয়েল পার্ট পজিটিভ, ইমাজিনারি পার্ট পজিটিভ, তার অবস্থান হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটে। তো এখানে a প্লাস বিআই যেটা নিলাম সেটাও তো ফার্স্ট কোঅর্ডিনেটে, কারণ রিয়েল পার্ট পজিটিভ, ইমাজিনারি পার্ট পজিটিভ। হতে পারতো এরকম একটা নিতাম মাইনাস a প্লাস বিআই, সেটাও নিতে পারতাম, তাহলে এখানে হতো তার অবস্থান, তাহলে এই গ্রাফটা এরকম হতো না বা এই ছবিটা এরকম হতো না। তো জেনারেলি আমরা সাধারণত ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে কাজ করব, মানে জেনারেল হিসাব করতে হলে সব যেটা আছে সেটা নিয়ে দেখা হয়। তো যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট মানে হচ্ছে অল পজিটিভ, মানে সবাই থাকতে পারে সেখানে। তো আর এখানে যেহেতু দেখতে পাচ্ছ কস থিটা আছে, সাইন থিটা আছে, এবং পরে দেখবো ট্যান থিটাও আছে। তো এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের ট্রিকোনোমিতি ব্যাপারটা সম্পর্কে একটু ধারণা কম বেশি থাকতে হবে। আশা করি তোমাদের ট্রিকোনোমিতি সম্পর্কে কিছু না কিছু তো ধারণা আছেই। ট্রিকোনোমিতিতে কস থিটা আছে, সাইন থিটা আছে, ট্যান থিটা আছে, সেক থিটা আছে। এই ব্যাপারগুলো আসলে আশা করি জানো, আমি ধরে নিলাম, যেহেতু আমার এটা তো কোর্স না বা যেহেতু তোমাদের এটা নাইও, বাট এটা অবশ্যই জানতে হবে, যেহেতু তোমরা গ্রাফিক্স নিয়ে কাজ করো। গ্রাফিক্সের ব্যাপারে কিন্তু সাইন থিটা কস থিটার ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। যে তোমরা যারা গ্রাফিক্স নিয়ে এখানে কাজ করো আসছো, অনেকেই মনে হয় আসছো, কারণ তোমরা তো ডিপ্লোমা করে আসছো। তোমরা কখনো কি সাইন থিটা কস থিটা এর গ্রাফ দেখেছো? এরকম কেউ আসছে কিনা বা জানো কিনা? সাইন থিটা কস থিটা সম্পর্কে মানে ধারণা আছে কারো? জি স্যার। সাইন থিটা কস থিটা তো তোমরা মানে জেনারেলি যেটা জানি যে সাইন থিটা একটা অ্যাঙ্গেলের মান হবে, এটা একটা মান আছে, বাট এর গ্রাফটা কি রকম হবে সেটা জানো কেউ? বা প্র্যাকটিক্যালি আমরা এই গ্রাফটা কোথায় দেখি, বা এরকম গ্রাফ আমরা কখনো পেয়েছি কিনা, এরকম জানা আছে তোমাদের? ওকে, আমি বলতেছি সাইন থিটা আর কস থিটার যে গ্রাফটা আছে, আমাদের এই ব্যাপারটা মানে খুবই মানে দুটা জিনিসে ব্যবহার করা হয়। আমি যে কথা বলতেছি, আমার কথা সবসময় কিন্তু উপর নিচ হতে থাকে, তাই না? একটা কথা একটু জোরে হচ্ছে, একটা কথা একটু আস্তে হচ্ছে। তো এইখানে যে সাউন্ডের ব্যাপারটা আছে, সাউন্ডের ক্ষেত্রে আমাদের কথা কিন্তু যেটা বলি সেটা কিন্তু তরঙ্গের মাধ্যমে যায় আমাদের কাছে, তাই না? আমরা আরেকজনের কানে কানে কিভাবে পৌঁছায়? তরঙ্গ আকারে পৌঁছায়, এবং তরঙ্গ আকারে পৌঁছালে সেখানে কিন্তু তোমাদের সাইন থিটা আর কস থিটারই ব্যাপার। এবং নদীতে ঢেউ হয়, সবাই তো দেখেছো ঢেউটা কিভাবে হয়। একটা ঢেউ সম্পর্কে কেউ আলোচনা মানে বলতে পারবা যে ঢেউটা আসলে কিভাবে হয়? না আমার একটু এখানে দরকার, ঢেউটা দরকার। স্যার এই সাইন থিটাটা মূলত আমাদের ওই ইলেকট্রনিক্স রিলেটেড যে সাবজেক্টগুলো সেগুলোর এসি কারেন্টের গ্রাফ করতে আর কি ইউজ করা হয়। হ্যাঁ ওটা তো হয়, বাট বুঝছি তোমরা হয়তো বা মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা একটু দেখাচ্ছি আমি, তারপর আমি গ্রাফটা আমি দেখাচ্ছি, যেহেতু তোমরা জানো বা জানা উচিত তোমাদের, সেই হিসাবে বলতেছি আমি। ওকে, আমি একটা যাই হোক, আমার এটা এখানে ভালো হচ্ছে না। এটা একটা গ্রাফ, বা এই যাই হোক, এইটা আরেকটা গ্রাফ, দুইটা গ্রাফ। তো এখানে মূল বিন্দু 0 0, এই যে গ্রাফটা আছে এটা হচ্ছে সাইন থিটার গ্রাফ, আর এইটা যে গ্রাফটা আছে সেটা হচ্ছে
কস থিটার গ্রাফ। দুইটা গ্রাফই কিন্তু তোমরা সাধারণত জানো যে নদীতে ঢেউ হয় এরকম আকারে হয়, বা আমরা যে কথা বলি সেটাও কিন্তু এরকম হয়, যে দুইটা যখন মিলন বিন্দু থাকে তখন আমরা এটা শুনতে পাই, অনুনাদের সৃষ্টি হয়, বা যে ব্যাপারটা আছে আমাদের মানে আমাদের কাছে অনুভূতির সৃষ্টি হয় বা আমরা শুনতে পাই। তো এই ব্যাপারটা কিন্তু ফিজিক্সে ছিল, বা তোমরা অন্যান্য ক্ষেত্রেও দেখতে পাবে, সব জায়গায় এটা দরকার হবে। তো ওই সাইন থিটা কস থিটার গ্রাফটাও এরকম, যে ঢেউয়ের মতো অনেকটা, ঠিক আছে। বা ভূমিকম্প যখন হয় তখন কি হয়, মানে কম্পন সৃষ্টি হয়, কম্পনটাও অনেকটা ওরকম ভাবে আকারে আসে আর কি, ঢেউয়ের মতো আসে আর কি। তো ওই জিনিসটাই আমরা জাস্ট বললাম, আমাদের এটা এখন তেমন দরকার নাই, তোমরা যেহেতু অন্যখানে দেখে নেবে বা তোমাদের লাগবে, আমি জাস্ট সেটা বললাম। তো আমাদের এবার যেটা আছে a = r cos θ আর b = r sin θ, এটাই আমাদের বোঝার উদ্দেশ্য ছিল। তো যেহেতু a + ib এটা একটা ফার্স্ট কোয়াড্রেন্টের গ্রাফ, বা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের কমপ্লেক্স নাম্বার, তার অবস্থান অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্টে হবে। তাহলে মনে করি আমরা a + bi এর অবস্থানটা হলো এইটা। তো এটাকে রিয়েল অ্যাক্সিস বললাম, এটা বললাম ইমাজিনারি অ্যাক্সিস। তো আমরা একটা বিন্দুকে কিভাবে গ্রাফে বসাই সেটাও আশা করি জানো তোমরা। যেমন মনে করো এটা আছে 3 + 4i। তো 3 মানে কি, রিয়েল পার্টের 3 ঘর, তাহলে রিয়েল অংশ থেকে 3 ঘর, 1 2 3, এটা মনে করো 3, এই যে a লিখছে, তাহলে a = 3। আর 4i তার মানে এখানে 1 2 3 4, তো এখানে ডট 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 দিয়ে এই যে এই বিন্দুটা, তাহলে 3 + 4i এর অবস্থান হবে এইখানে। তাহলে এই যে অংশটা এটা হচ্ছে রিয়েল পার্টের অংশ, আর এই যে অংশটা এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তোমরা মনে করো এইখান থেকে তো নেওয়া হয়েছে, তো এটা একটা এইখান থেকে বি টানা হইলো, তাই না? তাহলে এটা হলো রিয়েল পার্ট, হলো এই, এটা হলো ইমাজিনারি পার্ট, পুরোটা যোগ করে দিলাম। আর এখান থেকে মূল বিন্দু থেকে কমপ্লেক্স নাম্বার যেখানে আছে তার যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে আর। আর কে বলা হয় মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার, আর থিটাকে বলা হয় আর্গুমেন্ট অফ কমপ্লেক্স নাম্বার। আর এবং থিটা এটা দুটার মানে ছিল, পোলার কোঅর্ডিনেটসে দুটা মানে ভেরিয়েবল আছে, আর যেটাকে বলা হয় মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার, আর থিটা হচ্ছে আর্গুমেন্ট অফ কমপ্লেক্স নাম্বার। তো আর্গুমেন্টটা মানে হচ্ছে অ্যাঙ্গেল জানি, আর আর মানে হচ্ছে মডুলাস। মডুলাস মানে হচ্ছে মূল বিন্দু থেকে কমপ্লেক্স নাম্বার যেখানে অবস্থান আছে, মানে কমপ্লেক্স নাম্বারের যে বিন্দুটা আছে তাদের মধ্যে রৈখিক দূরত্ব, যেটাকে বলা হয় অবস্থান ভেক্টর। সম্পর্কে আশা করি তোমরা কিছু না হলেও জানো। অবস্থান ভেক্টরটা কিন্তু ওইটাই ছিল, যে মূল বিন্দু থেকে ভেক্টরের মধ্যে যে রৈখিক দূরত্ব, ওইটাকে বলতাম আমরা অবস্থান ভেক্টর বা অবস্থান ভেক্টর। তো সেটাকেও আমরা আর দ্বারা প্রকাশ করতাম। সিমিলারলি ওখানে একই জিনিসটা হচ্ছে, এখানে মূল বিন্দু থেকে কমপ্লেক্স নাম্বারের মধ্যবর্তী যেটা দূরত্ব সেটাকে বলা হচ্ছে মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার, যেটাকে আর দ্বারাই প্রকাশ করা হচ্ছে। এবং দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি, সেকেন্ড যেটা বড় মানে লাস্ট বিন্দু আছে সেখান থেকে ফার্স্ট বিন্দুর যে মানে ডিস্টেন্সটা হবে, দূরত্বটা হবে, তার হোল স্কয়ার হবে। যেমন এখানে মূল বিন্দু আছে 0, এর মানে স্থানাঙ্ক হচ্ছে 0,0, আর এখানে এটার অবস্থান হচ্ছে কি a, b। তো এটার যদি ডিসটেন্স নির্ণয় করি তাহলে হবে কি √a - 0 হোল স্কয়ার প্লাস b - 0 এর হোল স্কয়ার, দ্যাট মিন্স = √a² + b²। দেখো এখানে r এর মান এটাই কিন্তু লেখা হয়েছে, r = mod z, mod মানে মডুলাস, এই চিহ্নটাকে মড চিহ্ন বলা হয়, =√a² + b²। এই মানটা কিন্তু এভাবেই r এর মানটা এসেছে। আশা করি আর এর মানটা সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো কিভাবে আসছে। আর মানে এটা কি সেটাও বললাম, যে মূল বিন্দু থেকে কমপ্লেক্স নাম্বারের দূরত্ব, এবং আর এর মানটা নির্ণয় করার পদ্ধতিও হচ্ছে ডিসটেন্স নির্ণয় করার সিম্পল পদ্ধতি, সেটাকে মড জেড দ্বারা প্রকাশ করা হয়, মড চিহ্নটা বা মডুলাস অফ জেড বলা হয়। আর এখানে থিটার মানটা কিভাবে বের করব এটা একটু আমাদের জানার ব্যাপার আছে। থিটার মানটা বের করার ব্যাপারের জন্য আমরা এই দুটোও জেনে যাব, এবং থিটা কিভাবে মান বের করব সেটাও আমরা জেনে নেব। তো যেহেতু এটা আমরা যোগ করে একটা কি পেলাম, এই যে একটা ত্রিভুজ পেলাম, এটা কি ধরনের ত্রিভুজ হয়েছে বলতে পারবা কেউ? এই ত্রিভুজটার নাম কি? সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ। সো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে যেহেতু, তো সমকোণী ত্রিভুজের মধ্যে কিন্তু একটা কোণ থাকে, তাই না? থিটা থাকে। তোমরা এটাও জানবা আশা করি, যে 30 ডিগ্রি 40 ডিগ্রি থাকতো। গাছ ভেঙে গেল যে অঙ্কগুলো ছিল, যে মানে গাছ ভেঙে গেছে, মানে হয়েছে, বা পাহাড়ের দিকে সমতলে যে কোণের সৃষ্টি করছে, এরকম অঙ্ক ছিল। সেখানে আনুভূমিক তলের সাথে যে কোণটা উৎপন্ন করতো সেটাকে থিটা বলা হইতো। তো এটা হচ্ছে আমাদের অনুভূমিক বা অনুভূমিক। এটার সাথে এই যে আমাদের আর এর যে আমরা রৈখিক ডিসটেন্সটা পাইছি তার মধ্যে যে কোণটা আছে সেটা কি আমরা বলতেছি থিটা।
ওকে, তো আমরা মান পেলাম কি কি, এইটা আমাদের মানে ভূমির মান পেয়ে গেলাম এ, লম্বের মান পেয়ে গেলাম কি আমাদের বি, তো এই কোণটা 90 ডিগ্রি, তাই না? আর আমাদের যে অতিভুজ আছে তার মান আমরা পেয়ে গেলাম কি আর, তিনটা মান কিন্তু পেয়ে গেছি, ভূমির মান পাইছি, অতিভুজের মান পাইছি, মানে লম্বের মান পাইছি, আর অ্যাঙ্গেলও পেয়ে গেছি থিটা। ওকে, এখান থেকে আমরা সূত্র বানাই, cos থিটার মানে কি হবে, cos এর সূত্র জানা আছে তোমাদের? কেউ বলতে পারো cos থিটা নির্ণয় করার সূত্রটা কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে? 1/sin theta। এটা তো হলো যে cos থিটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা, ও না, cos থিটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা ও না, cos থিটা ইজ ইকুয়াল টু 1/sec থিটা, ঠিক আছে? আর sin থিটা হচ্ছে 1/cosec থিটা। যাই হোক, ওটা বুঝতে যেতে চাই নাই আমরা, আমরা এরকম পড়ছি না যে কবরে ভূমি অতি, এরকম ছিল না, সেটার কথা বলছি। এটা পড়েছো কিনা তোমরা? cos মানে ভূমি বাই অতিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এটা আশা করি জানার কথা। 19 তো ছিল, বা এর আগেও মনে হয় ছিল, 19 ছিল ভূমি বাই ভুলে গেছে স্যার। আচ্ছা যাই হোক, ভুলে যাইলেও সূত্র হচ্ছে ওরকম ছিল, মানে আমরা সংক্ষিপ্ত ছোটকালে পড়েছি যে কবরে ভূমি অতি মানে ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমি কোনটা এ, আর অতিভুজ মানে হচ্ছে আর, তাহলে মানে cos থিটা ইজ ইকুয়াল টু কি হবে a বাই r, ঠিক আছে? এটা সূত্র আমাদের ভূমি বাই অতিভুজ cos থিটা। তো আমাদের cos থিটা ইজ ইকুয়াল টু তাহলে পাইলাম a বাই r, তো এই r টাকে যদি এখানে নিয়ে যাই তাহলেই তো আমরা a এর মান পাই, a ইজ ইকুয়াল টু r cos থিটা। তো কিভাবে a থেকে r cos থিটা হলো, এটাকে এখন ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। সিমিলারলি সাইন থিটার সূত্র আছে, সাগরে লবণ অতি বা এরকম কিছু একটা ছিল, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এখানে কি বি, অতিভুজ মানে আর, তাহলে বি বাই আর ইজ ইকুয়াল টু সাইন থিটা, অতএব বি ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। ক্লিয়ার ব্যাপারটা? তো এ আর বি এর মানটা যেভাবে আমরা নিয়ে আসছি বা রিলেশনটা যেটা নিয়ে আসছি সেটা কিন্তু এই ছবি এবং আমাদের যে আগের জানা সূত্র আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সেটা থেকে আমরা পেয়ে গেলাম। ওকে, যাই হোক, তো সিমিলারলি আমরা দেখো এখান থেকে কিন্তু আর এর মানটা যে বের করছি মডুলাস, সেটাও কিন্তু আমরা পেয়ে যাই। আমরা জানি কি মানে ইসের সূত্র, পিথাগোরাসের সূত্র জানো সবাই? বলো তো পিথাগোরাসের সূত্রটা বলো, এটা তো জানার কথা। পিথাগোরাসের সূত্র জানো কেউ? জি স্যার জানি। হ্যাঁ বলো কেউ, তাহলে যে জানো সে বলো। স্যার অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, তাহলে এখানে অতিভুজ আছে কি আর এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব, তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, অতএব শুধু আর ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো সেটাই কিন্তু এখানে লেখা হয়েছে, আর ইজ ইকুয়াল টু মড জেড ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা এনি হাউ যেখান থেকে তুমি কল্পনা করো, তুমি যদি গ্রাফ দিয়ে কল্পনা করো, এটা পাইছি আমরা ডিসটেন্সের সূত্র করে। অতিভুজ মানে আমরা যদি পিথাগোরাসের মতো মাধ্যমে লিখি তাহলেও আমরা ওই একই জিনিস পাচ্ছি। এটাই কিন্তু ম্যাথ, মানে ম্যাথ মানে এমন জিনিস তুমি যেখান থেকেই কল্পনা করবা সেখান থেকেই তুমি মানে তাকে ব্যাখ্যা করতে পারবা, এরকমই হইতে হয়, মানে সুসজ্জিত হতে হয়। ওকে, যাই হোক, আর এর মানটা আমরা ওভাবে ব্যবহার করতে পারি, অথবা আর মানে যে দূরত্ব মূলবিন্দু থেকে কমপ্লেক্স নাম্বারের সেটা থেকেও বের করতে পারি। তো এখানে আর একটা জিনিস আমাদের বাকি রয়ে গেছে, থিটার মানটা কিভাবে বের করব আমরা, তাই না? তো থিটার মানটা বের করার জন্য একটা সূত্র আছে যে tan থিটা ইজ ইকুয়াল টু বি বাই এ, এখান থেকে আমরা সূত্রটা পাবো থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স বি বাই এ। তো tan থিটা আমরা কিভাবে বের করব, এখান থেকেই বের করব, sin থিটা যেমন cos থিটা বের করছি tan থিটাও বের করব। tan থিটার সূত্রটা বলতাম যে tan থিটা যে ঠ্যাং লম্বা ভূত এরকম, লম্ব বাই হ্যাঁ হ্যাঁ সেটাই, লম্ব বাই ভূমি। তো এই লম্ব হচ্ছে বি আর ভূমি হচ্ছে এ, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, বি বাই এ। তো এখান থেকে থিটা মানটা তাহলে বের করতে পারি tan ইনভার্স বি বাই এ, যদি থিটা ইকুয়াল টু লিখি, যেহেতু tan থিটা আছে। অথবা অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে tan থিটার মান 1 আসছে 2 আসছে, তো ওইটার মান আমরা জানি, যেমন tan 30 ডিগ্রি, tan 0 ডিগ্রি মান 0 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান হচ্ছে যে আমাদের কত 1/√3, এরকম কিছু আসছে, যেটা একটা আমাদের ছিল, ওইটা থেকে আমরা বের করে নিব, বা ক্যালকুলেটর আছে সমস্যা নাই।
এনিহাউ তো ওটা দেখলাম আমরা, তাহলে কিন্তু চারটা জিনিসই পেয়ে গেলাম। এ থেকে কিভাবে আর cos থিটা পেলাম, বি থেকে কিভাবে আর sin থিটা পেলাম, জেড ইজ সরি আর ইজ ইকুয়াল টু কিভাবে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার পেলাম সেটাও বললাম, tan থিটা ইকুয়াল টু b বাই a কিভাবে হলো সেটাও বললাম। আলটিমেটলি আমরা যে চারটা জিনিস দরকার সেই চারটা জিনিস এই একটা গ্রাফ থেকেই ব্যাখ্যা করতে পারলাম বা একটা ছবি থেকে। ওকে, তাহলে z ইজ ইকুয়াল টু a প্লাস ib ছিল বা bi ছিল, এটা এখন কনভার্ট হয়ে আমাদের কি হয়ে যাবে, z ইজ ইকুয়াল টু r, যে z ইজ ইকুয়াল টু r cos থিটা প্লাস r sin থিটা ইনটু i, আর যেহেতু এখানে আছে কমন নিলে আসে z ইজ ইকুয়াল টু r cos থিটা প্লাস i sin থিটা। ওকে, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট সরি ই ফর্ম মানে পোলার ফর্ম। এটাকে কিন্তু আরেকটা সূত্র নিয়ে যাওয়া যায়, যেমন আমাদের অয়েলারের একটা সূত্র আছে, এখানে r cos থিটা প্লাস i sin থিটা যদি থাকে তাহলে আমাদের লেখা যায় e টু দি পাওয়ার i থিটা। সূত্রটা এই সূত্রটা কি তোমরা জানো? অয়েলার ইকুয়েশন cos থিটা প্লাস i sin থিটা ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার i থিটা, এটা কখনো শুনেছো কিনা? জি না স্যার। ওকে, ওটা অয়েলার ইকুয়েশন বলা হয় এবং এটাকে আমি একটু লিখে দিই তো আমাদের ক্লিয়ার হবে, মানে হয়তোবা ভবিষ্যতে তোমাদের লাগবে। অয়েলার ইকুয়েশন অনেক ক্ষেত্রেই লাগে ইঞ্জিনিয়ারিং লাইনে। অয়েলার ইকুয়েশন, ইউলার ইকুয়েশনও বলে অনেকে। অয়েলার এটাই, এটা না, উনি একজন সায়েন্টিস্ট ছিলেন। তো এটার জন্য আমাদের এই যে ই টু দি পাওয়ার আই থিটা, আই তো তোমরা জানো আই মানে কোথা থেকে আসছে, এই যে এটা আমরা এখন পড়াইতেছি তাই না। ই টু দি পাওয়ার আই থিটা যদি হয়, এটা সূত্র হচ্ছে cos থিটা প্লাস কিন্তু আই, হ্যাঁ এটা হচ্ছে অয়েলারের সূত্র, ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু cos থিটা প্লাস আই sin থিটা। তাহলে আমরা ওই যে লিখতে পারি, তাহলে আমাদের z ইজ ইকুয়াল টু এইভাবেও লিখতে পারি, z ইজ ইকুয়াল টু মানে পোলার ফর্মের ক্ষেত্রে r ই টু দি পাওয়ার আই থিটা, এটাও লিখতে পারি। তো আমরা যেহেতু এটা অ্যাপ্লাই করব না, যেহেতু দরকার নেই, বাট ভবিষ্যতে তোমাদের কিন্তু এই ফর্মটাই মনে রাখতে হবে, বা সংক্ষিপ্ত যেটা ফর্ম আছে z ইজ ইকুয়াল টু r ই টু দি পাওয়ার i থিটা। কখনো হয়তোবা তোমরা এটা সামনে পেয়েও যেতে পারো সামনে, কারণ ম্যাথ হয়তোবা তোমাদের থাকবে না, কিন্তু ম্যাথ রিলেটেড এক্সপ্রেশন ইকুয়েশন সবসময় কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। তো যাই হোক, z কে আমরা এভাবেও লিখতে পারি, এটা হচ্ছে অয়েলার ফর্ম অফ মানে কমপ্লেক্স নাম্বার, যেটা আমাদের আলটিমেটলি একটা পোলার ফর্মই, তো সেটাকে আমরা অয়েলারেও নিতে পারি আর কি। যাই হোক, এটা আমরা দরকার নাই, বা জাস্ট জানার জন্য আমি বললাম। তো z ইজ ইকুয়াল টু r cos থিটা প্লাস i sin থিটা, এবং r এর মান হচ্ছে mod z ইজ ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, tan থিটা ইজ ইকুয়াল টু b বাই a, the angle theta is called the argument object, তার মানে থিটাকে মানে এই যে থিটা যেটা সেটার নাম হচ্ছে আর্গুমেন্ট অফ জেড, আমি বলেছি। এবং রাইট উই ক্যান রাইট যে থিটা ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট অফ জেড, যেটাকে সংক্ষিপ্ত ফর্মে লেখা হয়। নোট দ্যাট দ্য আর্গুমেন্ট অফ জেড ইজ নট ইউনিক, এনি টু আর্গুমেন্টস অফ জেড ডিফার বাই অ্যান ইন্টিজার মাল্টিপল অফ টুয়াইস পাই। টুয়াইস পাই মানে হচ্ছে কি, পাই এর অ্যাঙ্গেল কত বলতে পারবা? পাই মানে কত ডিগ্রি? পাই এর ব্যাপার শুনো নাই কখনো? পাই পাই পাইয়ের দুইটা মান আছে, একটা আমরা পাইয়ের মান জানি, বিশ্ব পাই দিবস তো আছে, পাই ইজ ইকুয়াল টু 3.14 যত সম্ভব স্যার। হ্যাঁ 3.1416, যেটার মান হচ্ছে 22/7 বলা হয় আর কি, তাই না? ওইটা তো আমাদের মানে এটা হচ্ছে আমাদের জেনারেল মান, মানে এখানে অ্যাঙ্গেলের ব্যাপার নাই। কিন্তু আর যেটা আছে পাই, সেটা হচ্ছে অ্যাঙ্গেলের মাধ্যমে হয়, যেমন রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে একটা সম্পর্ক তোমরা পড়েছো কিন্তু, যেমন এক পাই কি 180? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যেমন 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান, এরকম একটা কিছু ছিল তোমাদের 19 ছিল, ওটা হচ্ছে রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে সম্পর্ক। তার মানে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। আর টুয়াইস পাই মানে কি, আমি টুয়াইস পাইয়ের কথা কিন্তু বলেছি প্রথমেই, যে 360 ডিগ্রিতে কি হয়, মানটা রোটেশন করে। 360 ডিগ্রি মানে কি হচ্ছে, মানে
একটা বৃত্ত মানে যেখান থেকে শুরু হয়েছে ঘুরে ফিরে কিন্তু আবার শেষ পয়েন্ট সেটাই হয়। তার মানে 360 ডিগ্রি হলে যে যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই হয়েছে। তো এই কথাটা মানে হচ্ছে যে আর্গুমেন্টের মান চেঞ্জ হয়। যেমন 360 ডিগ্রি পর পর, মানে ইন্টিজার মাল্টিপল অফ টুয়াইস পাই, তার মানে 360 ডিগ্রি এর একটা ইন্টিজার মাল্টিপ্লাই। যেমন ইন্টিজার মাল্টিপ্লাই বলতে এরকম হতে পারে যেমন 1 360 ডিগ্রি, অথবা 2 থাকলে 720 ডিগ্রি, অথবা যদি হাফ থাকে তাহলে 180 ডিগ্রি অনেক সময় চেঞ্জ হয়। যেমন কস সাইন, এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এদের পিরিয়ডিক ভ্যালুর মান হচ্ছে 180 ডিগ্রি, কিন্তু ট্যান থিটা সেক থিটা এদের পিরিয়ডিক ভ্যালু হচ্ছে 360 ডিগ্রি টুয়াইস পাই। তো পিরিয়ডিক ভ্যালু সম্পর্কে হয়তো বা তোমরা মানে পড়ো নাই, বাট পিরিয়ডিক ভ্যালু আছে কিন্তু, কারণ যেখান থেকে শুরু হয় সেখানে যাই আবার যখন শেষ হয় তখনই কিন্তু তার পিরিয়ড কমপ্লিট হয়, তাই না? এরকমই তো নিয়ম, একটা নির্দিষ্ট পিরিয়ড। আমরা জানি যে মনে করো আমাদের ফ্যান যে মাথার উপর ঘুরতেছে, তো কি একটা নির্দিষ্ট বিন্দুকে সে কি বারবার ঘুরতেছে না, একটা নির্দিষ্ট বিন্দু অনুসারেই কিন্তু সে ঘুরতেছে। খেয়াল করবা যে ওই যে স্লো মোশনে দেখলে ও যেখান থেকে শুরু হয়েছে চলা আবার মানে হয়তো বা ল্যাপস করে আবার সেখানে যাইতেছে, আবার সেখান থেকে আবার যাচ্ছে, তো এটা কি বৃত্ত হচ্ছে বারবার, তাই না? তারপরে আবার যদি খেয়াল করো যে পানিতে টারবাইন ঘোরে তখন কি করতেছে, ওই টারবাইনটা কি বারবার একটা পয়েন্টকে কেন্দ্র করে কি ঘুরতেছে ঘুরতেছে। এই যে এই ব্যাপারগুলো আছে এটা হচ্ছে রোটেশনাল ব্যাপার, রোটেশন বলা হয়, যেটাকে আমরা ফাই দ্বারা প্রকাশ করি, সেটার কথা এখানে বলা হয়েছে। যেমন রোটেশন হইতেছে টুয়াইস পাই অ্যাঙ্গেল, মানে 360 ডিগ্রি পর পর সে রোটেট করে, হয়তো পারে 360 ডিগ্রিতে রোটেট করে, 720-এ রোটেট করতে পারে, অথবা 180-তে রোটেট করতে পারে। তাই এটা মাল্টিপ্লাই বলছে, যে ইন্টিজার মাল্টিপ্লাই, মানে একটা নির্দিষ্ট ইন্টিজার থাকবে তার মাল্টিপ্লাই হবে। তো ইট ইজ নট ইউনিক, তার মানে আমাদের জানা আছে যে সাইন 0 ডিগ্রি মান কত, তোমরা ক্যালকুলেটরে একটু চেক করে দেখো যে সাইন 0 ডিগ্রি যে মানটা আছে সাইন 180 ডিগ্রির মানটাও সেইটাই পাবা, আবার সাইন 360 ডিগ্রি মানও সেইটাই পাবা, কারণ সে নির্দিষ্ট মান পর পর সেম ভ্যালু দেয়। তো আমি গ্রাফটা যখন দেখাইছি তখন কি দেখা যাবে যে ওই 0 বিন্দুতে সে কিন্তু বারবার ফিরে আসছিল। যদি খেয়াল করে দেখো, আমি দেখাইছিলাম না ওইটা না, যদি খেয়াল করে দেখো, যদি এইটা যদি মূলবিন্দু হয়, এটা যদি আমরা মনে করি একটা পিরিয়ডিক ভ্যালু এটা, তো দেখো এটা কিন্তু এই বিন্দু যায় আবার কিন্তু এই মূল বিন্দুতে ফিরে আসছে, মানে 0 বিন্দুতে ফিরে আসছে, আবার এই নিচের দিকে যায় কি এখানে এসে কি আবার সে এই বিন্দুতে ফিরে আসছে, একই বিন্দু, তার মানে এই বিন্দুতে ফিরে আসছে, আবার এখানে 0 বিন্দুতে ফিরে আসছে, আবার এখানে ফিরে আসছে, আবার এখানে ফিরে আসছে। তার মানে কি নির্দিষ্ট পর পর বা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলের পর পর সে কিন্তু ফিরে আসে, এইটাই হচ্ছে তার পিরিয়ডিক ভ্যালু, তাই না? সেই কথাটা এখানে বলা হয়েছে। আর এই যে লুপটা আছে যেখানে বোঝাই যাচ্ছে যেখানে 180 ডিগ্রি আছে, সাইন আর কজের যে লুপটা থাকে সেটা হচ্ছে 180 ডিগ্রি লুপ থাকে, আর ট্যান কট এর লুপ থাকে 360 ডিগ্রি। যাই হোক, আমি হয়তো কিছুতে যাচ্ছি না, আমাদের যেটা বোঝানো ছিল এখানে ওই কথাটা উল্লেখ করার জন্যই বললাম নট ইউনিক কথাটা কেন বলা হয়েছে, যে নির্দিষ্ট ওই যে সাইন কস ট্যান এরা নির্দিষ্ট মান পর পর একই ভ্যালু দেয়, যার কারণে ওইটাকে বলা হয় যে রোটেশন করতেছে। ওকে, আমরা এখন একটু ম্যাথে যাব, আশা করি ম্যাথে গেলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আমরা তোমাদের অ্যাসাইনমেন্ট দিলে এটা বলা হবে যে পোলার ফর্ম থেকে মানে ইনটু ই ফর্মে নিয়ে যাও, পোলার ফর্ম থেকে কার্টেসিয়ান ফর্মে নিয়ে যাও, অথবা কার্টেসিয়ান ফর্ম থেকে পোলার ফর্মে নিয়ে আসো, এই দুইটা জিনিসই জিজ্ঞেস করা হবে, যে মানে করতে দেওয়া হবে অ্যাসাইনমেন্টে। মানে হয় পোলার ফর্ম থেকে কার্টেসিয়ান ফর্মে নিয়ে যাও, অথবা কার্টেসিয়ান ফর্ম থেকে পোলার ফর্মে নিয়ে যাও, এই দুইটা ম্যাথ আসবে তোমাদের। আমি অ্যাসাইনমেন্ট যেটা দিব এখানে কিন্তু অ্যাসাইনমেন্টটা বেশ, মানে আমাদের ক্লাসটাও যেমন আজকে একটু বড় হইতেছে, অ্যাসাইনমেন্টটাও একটু বড় হবে, বাট ছোট ছোট ম্যাথ, কোনোটাই কিন্তু এখানে বড় ম্যাথ না, জাস্ট ছোট ম্যাথ। ওই যে আমি যে বেসিক কথাগুলো বলতেছি এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে আর কি। যাই হোক, তো যে এখানে আছে z = -1 - i ইন পোলার ফর্ম, বলতে গেছে এই জিনিসটাকে পোলার ফর্মে নিতে বলা হয়েছে। দ্যাট মিন্স এখানে r আর থিটার মানটা বের করতে হবে, তারপরে z = r cos θ + i sin θ, যে সূত্রটা আছে ওইটা বসাতে হবে, তার মানে r আর থিটার মান দরকার আমাদের। তো আমরা কিভাবে বের করব? ওকে, প্রথমে আমাদের দেখতে হবে এটা কোন কোয়াড্রেন্টে আছে, সেইটা আগে আমাদের দেখার ব্যাপার। -1 - i এটা কোন কোয়াড্রেন্টে পড়বে, কেউ বলতে পারবা? -1 পারবা না মনে হয়, না আমি দেখাচ্ছি।
এবার এইটা দেখে বলো -1 -i কোন কোয়াড্রেন্টে পড়বে, এবার পারা উচিত। করেন কোন কোয়াড্রেন্ট আবার একটু বলো। কাট করেন হ্যাঁ, কাট করেন স্যার। okay. কারণ -1 -i তাহলে দুইটাই যদি নেগেটিভ থাকে, রিয়েল পার্ট নেগেটিভ, ইমাজিনারি পার্ট নেগেটিভ, তাহলে তার অবস্থান হবে থার্ড কোয়াড্রেন্টে। তাহলে তার অ্যাঙ্গেলের মান কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে হবে সেটাও আমি বলেছি। এই থার্ড কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলের মান হচ্ছে 180 থেকে 270 ডিগ্রি এর মধ্যে। ঠিক আছে, তাহলে আমাদের যে অ্যাঙ্গেল বা থিটার মান যেটা বাইরে হবে সেটা অবশ্যই হতে হবে মানে 180 থেকে বড় কিন্তু 270 থেকে কম, এরকম একটা অ্যাঙ্গেল হতে হবে। এটা হচ্ছে অ্যান্টি ক্লোকওয়াইজের হিসাব। আমি আবার কিন্তু বলেছি, যদি আমি বলি এটার অবস্থান মানে ক্লোকওয়াইজ হিসাব করি, তাহলে তার অবস্থান কোন কোয়াড্রেন্টে হবে, তাহলে কিন্তু এই গ্রাফ দিয়ে বোঝা যাবে না। তাহলে এখানে থার্ড কোয়াড্রেন্টে আমি এটুকু জানি, তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট হবে, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট হবে, এটা থার্ড কোয়াড্রেন্ট হবে। তো থার্ড কোয়াড্রেন্টে হলে এখানে মান অ্যাঙ্গেলটা মানে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে সেটাও আমরা ওইভাবে বুঝাতে পারবো। তো দরকার নেই ওটা আমাদের, যেহেতু আমরা একটা বুঝি, সেকেন্ডটা আমাদের দরকার নেই, অত বেশি হয়ে যাবে। যে ফার্স্টটা আমি দেখি, তাহলে আমরা জানি যে এর অ্যাঙ্গেলটা হবে কোন কোয়াড্রেন্টে, অবশ্যই থার্ড কোয়াড্রেন্টে হবে। তো যাই হোক, থার্ড কোয়াড্রেন্টে যেহেতু হবে, প্রথমে আমাদের এ আর বি এর মানটা জানতে হবে। এখানে এ এর মান -1, বি এর মানও -1, তাহলে আর এর মান কি হবে, mod z r √1² + 1² √2। তাহলে আর এর মান পাইলাম √2। এবং আর্গুমেন্ট বের করা, নির্ণয় করার সূত্র হচ্ছে r থিটা মানে tan থিটা b/a। তাহলে b এর মান হচ্ছে -1, a এর মানও হচ্ছে -1। যদি আলটিমেটলি হয় মাইনাস মাইনাস কাটা যায়, তাহলে tan থিটা 1 হয়। tan কত ডিগ্রি এর মান 1, কেউ বলতে পারবা? ওকে, tan 45 ডিগ্রি অথবা tan π/4, শুধু π/4 এর মান হচ্ছে 45 ডিগ্রি। এটাকে বলা হচ্ছে আমাদের মানে tan 45 ডিগ্রিকে আমরা যদি π আকারে লিখি তাহলে π/4 হয়। আসলে তোমরা পাই থেকে ডিগ্রি এই জিনিসটা কি তোমরা জানো? না স্যার। আচ্ছা, আমি এটাই আগে দেখাই, না হলে তোমাদের এটা সমস্যা হবে। এই জিনিসগুলো অবশ্য মানে আমার ক্লাসের বাইরের জিনিস, বাট তোমাদের এগুলো দরকার। ওকে, ডিগ্রির নাম শুনছো, রেডিয়ানের নাম শুনছো, না শুনলে ক্যালকুলেটর এর মুডে যায় দেখো, দুটো অপশন আছে, ডিগ্রি আছে, রেডিয়ান আছে, আরো কিছু আছে, মুড আছে, এটাকে বলা হয় মুড, এক একটা মড। এইটা হচ্ছে ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে পরস্পর সম্পর্ক। ঠিক আছে, তো এখন এখান থেকে যদি আমি 45 ডিগ্রি আমরা পাইলাম, তাই না? 45 ডিগ্রির জন্য কতটুকু হবে সেটা আমি দেখাচ্ছি। এরকম করে তোমরা প্রত্যেকটার জন্য বের করে নেবা, ঠিক আছে? কারণ রেডিয়ানই কিন্তু দেখায় সাধারণত। তো 1 ডিগ্রি আছে, 45 ডিগ্রি গুণ হয়ে যাবে, তাহলে আমরা লিখি 45, সিটা আমরা না দিলেও হবে, লিখে এখানে 45 ইন্টু পাই বাই 180। তো কাটাকাটি করলে কি হবে, 45 আর 180 যদি পরস্পর কাটে তাহলে কত হয়, 4 আসে না? তো এখান থেকে 4 আসে। তো এইখান থেকে এই যে ডিগ্রি এটা এইভাবে রেডিয়ানে নেয়। এবার বুঝতে পারছো? জি স্যার। এভাবে যদি 60 ডিগ্রি থাকে তাহলে কি হবে, এখানে 460 হয়ে যাবে বা 180, তাহলে এখানে 3 হয়ে যাবে, তখন π/3। এখানে যদি 30 ডিগ্রি থাকে তখন কি হয়ে যাবে, 30 আর 106 হয়ে যাবে, π/6 হয়ে যাবে। এখানে যদি 90 ডিগ্রি থাকে তাহলে কি হয়ে যাবে, π/2 হয়ে যাবে। এইখানে যদি 360 ডিগ্রি তাহলে কি হয়ে যাবে, 2π হয়ে যাবে। তখন এইভাবে করে তো পাই আর 2π পাই এর ব্যাপারটা আসছে। আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে এটা আসছে। ওকে, যাই হোক, এটা আমার গেল। আবার অনেক ক্ষেত্রে যদি এরকম থাকে π/4 4 আছে, তখন তাকে ডিগ্রিতে কিভাবে নিব সেটাও ব্যাপার আছে, সেটাকে ওইভাবে নিতে পারবো। তো এই যে রিলেশনটা আছে, এই রিলেশনটা থেকেই তখন তোমরা কনভার্ট করে নিবা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যখন 1 রেডিয়ান
আমি আবার এই সূত্রটাও লিখে দিই, যদি রেডিয়ানকে সি দ্বারা প্রকাশ করা হয়, পাই আকারে থাকে, সেটাকে ডিগ্রি অনেক সময় করতে হতে পারে, তখন এটাকে সূত্র হয়ে যাবে 180/পাই, এই পুরোটার উপর তখন ডিগ্রি পড়বে। ঠিক আছে, এই দুইটা সূত্র, 1 ডিগ্রি আর 1 ডিগ্রি থেকে রেডিয়ানের সম্পর্ক, আর রেডিয়ান থেকে ডিগ্রি এর সম্পর্ক, এই দুইটা অ্যাপ্লাই করেই যেটা যেটা প্রয়োজন হবে মডারেট করে নিতে পারবো আমরা। ওকে, আমি ম্যাথে চলে যাচ্ছি। যাই হোক, তো আমাদের তাহলে আমরা জানলাম যে tan থিটা ইকুয়াল টু আমার আসছে 1, tan থিটা ইকুয়াল টু 1 এর মান আমাদের, এটা তোমাদের ক্যালকুলেটর তোমরা করে নেবা, যে tan ইনভার্স 1 যদি করো, ক্যালকুলেটর করে দেখো tan ইনভার্স 1 সমান সমান দেখবা পাবা যায়া 45, দেখবা ক্যালকুলেটরে আসছে 45। কারণ ক্যালকুলেটরে খেয়াল করে দেখবা উপরেই লেখা আছে কি, ডি দেওয়া আছে, একটা চিহ্ন লেখা দেখবা, যেমন সবসময় লেখা থাকে ডি, তো ওই ডিটা মানে হচ্ছে ডিগ্রিতে আছে, তো ডিগ্রি মানে হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, যখন এরকম অ্যাঙ্গেলের মান করবা ডিগ্রি করবা, তাহলে আবার রেডিয়ানে কনভার্ট করে এভাবে নেওয়া যায়, ক্যালকুলেটর অনেক মুড আছে। যাই হোক, 45 পাবা। তো আমার খেয়াল করে দেখো, আমরা পাইলাম 45 ডিগ্রি, মানে tan থিটা ইজ ইকুয়াল টু মানে থিটা ইজ ইকুয়াল টু 45 পাইলাম, মানে tan থিটা ইজ ইকুয়াল টু 1 পাইছি, আর শুধু থিটা ইকুয়াল টু 45 পাইছি, বা π/4 পাইছি, যেটা আমি মনে করি আমরা π/4 পাইছি, হিসাব করে ধরো π/4 পাইছি tan থিটার মান আমরা, মানে থিটার মান। তো 45 ডিগ্রির অবস্থান কোন কোয়াড্রেন্টে, এটা তো বলতে পারবা। 45 ডিগ্রি এটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করতেছে এটা বলতে পারবা? ফার্স্ট, সেকেন্ড, থার্ড না ফোর্থ, কোনটায়? এটা তো সিম্পল জিনিস। হ্যাঁ, অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্টে, কারণ 0 থেকে 90 ডিগ্রি আমি বলেছি ফার্স্ট কোয়াড্রেন্টে, বাট আলটিমেটলি খেয়াল করে দেখো এখানে আছে -1 -i, এটার অবস্থান কোথায় আছে? মাইনাস, হ্যাঁ, মানে থার্ড কোয়াড্রেন্টে অবস্থান আছে। আমি তো প্রথমে এটা বললাম যে এটার অবস্থান হচ্ছে কোথায় আছে, থার্ড কোয়াড্রেন্টে, তাই না? জি স্যার। হ্যাঁ, তো থার্ড কোয়াড্রেন্টে যদি এর অবস্থান হয়, তো থার্ড কোয়াড্রেন্টে অবস্থান হইলো, কিন্তু আমি অ্যাঙ্গেল পাইলাম কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে। তো মিলতেছে না, তাই না? আমি বলতেছি এর অবস্থান থার্ড কোয়াড্রেন্টে, কিন্তু আমার অ্যাঙ্গেল আসছে কি ফার্স্ট কোয়াড্রেন্টে। তো এইখানে এই কথা কিন্তু আর্গুমেন্টের সময় একটা বলছিলাম, সেই কথাটা আবার চলে যাচ্ছি। দেখো এইখানে কি বলছে, নোট দ্যাট দ্য আর্গুমেন্ট অফ জেড ইজ নট ইউনিক, এনি টু আর্গুমেন্ট অফ জেড ডিফার বাই অ্যান ইন্টিজার মাল্টিপল অফ টুয়াইস পাই। ওই কথাটা যে আমি বলেছিলাম যে মানে নির্দিষ্ট একটা ভ্যালু পাওয়ার পর সে কি একই মান দেয়। তো আমি যেহেতু এখানে পাইছি ফার্স্ট কোয়াড্রেন্টের মান পাইছি 45 ডিগ্রি, যে মানটা পাইছি সেটা পাইছি 1, তাহলে tan 45 এর মান পাইছি 1। তো এমন একটা অ্যাঙ্গেল বের করতে হবে থার্ড কোয়াড্রেন্টে পড়বে, কিন্তু তার মান হবে 1। ঠিক আছে, তো আমার জানা আছে যে 180 ডিগ্রি প্লাস সামথিং করলেও tan থিটার মান ওইটা পাবো। তো ওইটা আমরা কিভাবে পাবো আমি একটু লিখে দিই, তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। আর বড় করা যায় না নাকি? ওকে, আমাদের যেটা ব্যাপারটা ছিল, আমাদের মান বের হয়েছে, থিটার মান আমি লিখতেছি, তোমরা এটা খেয়াল করবে, থিটার মান আমাদের বের হয়েছে π/4, এটুকু তো ক্লিয়ার আমাদের, π/4। কিন্তু আমার দরকার এটার অবস্থান হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, এমন একটা মান দরকার যেটা আমাদের অবস্থান হবে থার্ড কোয়াড্রেন্টে। তো এরকম মান আমরা জানি যে এখানে যেহেতু থিটার ব্যাপারটা আছে, পাই এর হিসাব যদি করি, পাই প্লাস π/4 এভাবে করা হয়, পাই প্লাস দিয়ে অথবা পাই মাইনাস দিয়ে। তো এটা যদি হিসাব করো তাহলে পাবা 5 π/4। এই 5 π/4 এটার মান যদি হিসাব করে দেখো ডিগ্রিতে নিয়ে যাও, হয়তো বা 225 ডিগ্রি আসবে, 225 ডিগ্রি। তো এই 225 ডিগ্রির যে মানটা আছে এটাও
দেখবা ক্যালকুলেটর করে দেখো tan 45 ডিগ্রি মান যেমন 1, tan 225 ডিগ্রি মানও হচ্ছে 1। এটা কিভাবে আনলাম? এই যে পাই, যেহেতু tan থিটার এখানে মানে পিরিয়ডিক ভ্যালু হচ্ছে পাই, তো এই পাই এর মান পর সে এই মানটা সেম দিবে, সেজন্য। তোমরা কেউ ক্যালকুলেটর কাছে থাকলে একটু মানে করে দেখো, ক্যালকুলেটরটা থেকে একটু তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করে দেখতে হবে, না হলে আমি যদি শুধু বলতে থাকি, তোমরা যদি কোনো প্র্যাকটিস না করো তাহলে তোমাদের বুঝতে অসুবিধাই হবে। আমি যেটা বললাম সেটা ঠিক আছে কিনা একটু খেয়াল করে দেখো, যে tan 45 ডিগ্রি, কারো কাছে কি ক্যালকুলেটর আছে? এখানে কি ক্যালকুলেটর কম্পিউটারে থাকে? দেখিনি আমি একটু, ক্যালকুলেটর তো আছে। ওকে, এটা দেখা যাচ্ছে? তোমরা কি এটা দেখতে পাচ্ছ? স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখতে পাচ্ছি স্যার। স্যার দেখতে আচ্ছা। পাচ্ছি। ওকে, আমি যেটা বলতেছিলাম, tan, এই যে tan আমার আছে 45 ডিগ্রি না, এটা কিভাবে লেখি? ও, লেখা হয় নাই আমার। যাই হোক, আমি আবার একটু, যেহেতু আমি এটা ইউজ করি নাই, আমি একটু ক্লিয়ার করি, দেখাচ্ছি। tan 45 ডিগ্রি, এই যে দেখো tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত পেয়েছি আমি? 1। সিমিলারলি এবার আমরা এখানে ডিগ্রি ফারেনহাইটের ব্যাপার আছে, ক্লিয়ার করে করি। সি, ওকে, আমি আবার এখানে নিচ্ছি tan, আমাদের বের করলাম যে 225 ডিগ্রি মানটা কি আসে, tan 225 এই যে দেখো, খেয়াল করে দেখো, tan 225 ডিগ্রি মান কত পেয়েছি? 1, তাই না? tan 45 ডিগ্রি মান পেয়েছি 1, এবং tan 225 ডিগ্রি মানটাও পেয়েছি কি 1। কিভাবে করলাম? পাই প্লাস পাই বাই 4, একই মান দিচ্ছে, রোটেশন করতেছে, তার মানে কি পাই মানে 180 ডিগ্রি পর tan এর ভ্যালু কি রোটেট করতেছে, ঠিক আছে? আর আমার মনে হয় তখন একটু বুঝাতে ভুল হয়েছিল, 360 ডিগ্রি নাকি, খেয়াল করে দেখি। আমি আবার ওই জিনিসটাও যেটা বলেছিলাম সেটাও আমি আরেকবার এই করে দিচ্ছি তোমাদের, তাহলে তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সাইনের ব্যাপারটা যেটা বলেছিলাম, মনে করো 0 সাইন 0 এর মান কত? সাইন 0 এর মান 0, ঠিক আছে? সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। ওকে, আবার যদি সাইন 360 ডিগ্রির মান নিই, 360 সাইন, দেখো 360 ডিগ্রি অফ সাইনের মান কত? ইজ ইকুয়াল টু কত? সাইন 360 ডিগ্রি মানও 0, তার মানে সাইনের ক্ষেত্রে কি করতেছে, সাইন 0 ডিগ্রি মান যেটা, সাইন 360 ডিগ্রি মানও একই জিনিস, তার মানে সাইনের মানে পিরিয়ডিক ভ্যালু হচ্ছে 360 ডিগ্রি, তার মানে 360 ডিগ্রি পর রোটেশন করতেছে। জিনিস সাইন আর কজের একই জিনিস, ট্যান আর কটের আবার এক জিনিস, ঠিক আছে? তো সাইনের পিরিয়ডিক ভ্যালু হচ্ছে 360 ডিগ্রি মানে টোয়াইস পাই, 360 মানে টোয়াইস পাই। আর ট্যান কট যদি থাকে তার পিরিয়ডিক ভ্যালু হচ্ছে পাই, এটা মনে রাখো, কারণ আমি যখন ম্যাথ দিব তখন কিন্তু এই দুটো ম্যাথ রিলেটেড থাকবে। যেমন হয়তোবা সাইন থাকবে, তখন তোমরা সাইন দেখে মনে করতে হবে যে না, মানে সাইনের ক্ষেত্রে অনেক সময় ব্যবহার হবে, যেমন সাইন 225 ডিগ্রি বের হতে পারে, এরকম কিছু বের হতে পারে। সাইনের ক্ষেত্রে পিরিয়ডিক ভ্যালু হচ্ছে টোয়াইস পাই, আর ট্যানের ক্ষেত্রে পিরিয়ডিক ভ্যালু হচ্ছে শুধু পাই। ওকে, আমি এখান থেকে লিভ নিচ্ছি এইটুক থেকে, কারণ আশা করি বুঝতে পারছো যেটা আমি বুঝাইতে চাইছি। তো এইভাবে 225 ডিগ্রি পেয়ে গেলাম। আমি এখন ম্যাথে চলে যাই। ওকে, তো এখানে 225 ডিগ্রি আসছে, অর 5 পাই বাই 4 ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই, এটা লিখলেই হয়ে যাবে। তো আর এর মান পাইলাম এটা, থিটার মান পাইলাম 225 অথবা 5 পাই বাই 4, তো এটা লিখলেই হয়ে যাবে অ্যান্সার। তো এখানে ওইভাবে লেখা নাই, মানে ওইটা আমরা পরের এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। পরে আরেকটা এক্সাম্পল দিই যেটা দিয়ে তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা।
ওকে দেখো এখানে একটা সহজ এক্সাম্পল আছে, অনেক কঠিন এক্সাম্পল প্রথম ছিল এক্সাম্পল 4 এ z ইজ ইকুয়াল টু 1 প্লাস i। তো এখানে দেখতেই পাচ্ছ 1 প্লাস i আছে, যেটা এখানে এর অবস্থান কোন কোয়াড্রেন্টে হবে আমাদের হিসাব প্রথম ফার্স্ট কোয়াড্রেন্ট। এখানে রিয়েল পার্ট পজিটিভ, ইমাজিনারি পার্ট পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্ট। তো r এর মান বের করলাম √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু। স্যার কথা বেজে বেজে যাচ্ছে। হ্যাঁ কথা শোনা যাচ্ছে না? জি স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা হয়তো আমার নেটওয়ার্কে, আমার ওয়াইফাই একটু আসছে সম্ভবত। আচ্ছা যাই হোক, r এর মান হচ্ছে √2 পাচ্ছি, আর tan থিটা ইজ ইকুয়াল টু পাচ্ছি কি b বাই a। এখানে b এর মান 1, a এর মান 1, তাহলে b বাই 1 মানে 1 বাই 1 দ্যাট মিন্স 1, tan থিটা ইজ ইকুয়াল টু 1। তো এইখানে যে গ্রাফটা আছে, গ্রাফটা একটু পরে করছে মনে হয়, এইখানে দুইটা গ্রাফ একসাথে করছে। তো মনে করো 1 প্লাস i এটা ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করতেছে, এবং তার যে অ্যাঙ্গেলের মানটা আছে, তার যে অ্যাঙ্গেলের মানটা আছে তা tan থিটা ইজ ইকুয়াল টু 1, অতএব থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 4। তাহলে পাই বাই 4, তাহলে এটার অবস্থান কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে। এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি যে 1 প্লাস i এটা যে কমপ্লেক্স নাম্বার আছে তার অবস্থানও কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে। উভয় মিলে যাচ্ছে, তাহলে আমি থিটার মানটা এখন পাই বাই 4 এখানে নিতে পারবো, কারণ থিটার মানও যেটা পাচ্ছি এবং কমপ্লেক্স নাম্বারের অবস্থানও সেই ঘরেই পাচ্ছি। তার কারণে কিন্তু থিটার মান আর চেঞ্জ করা হয় না, যে পিরিয়ডিক ব্যাপারটা এখানে লাগে নাই, যদি মিলে যায় এরকম খাপে খাপে। যেমন কোন ক্ষেত্রে আমরা সাধারণত 180 ডিগ্রির মানটা পর্যন্তই আমরা দেখি। তো 180 ডিগ্রি মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট পর্যন্ত, যাদের অবস্থান ফার্স্ট কোয়াড্রেন্টে আর সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তো ওইগুলো আসলে সমস্যা হয় না তেমন একটা। থার্ড কোয়াড্রেন্টে ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থান হলেই ঝামেলাটা হয়। তো এটা থেকে তাহলে আমরা লিখতে পারি z ইজ ইকুয়াল টু √2 cos পাই বাই 4 প্লাস i sin পাই বাই 4। এখান থেকে খুব সিম্পলি আমরা z এর মান, এই দেখো z ইজ ইকুয়াল টু 1 প্লাস i, এবার চেঞ্জ হয়ে গেল z ইজ ইকুয়াল টু √2 cos পাই বাই 4 প্লাস i sin পাই বাই 4। এখানে r এর মান √2 আর থিটার মান হচ্ছে পাই বাই 4। ঠিক আছে, এখানে বি নাম্বারে যেটা আছে w দিয়ে করছে, অবশ্যই সমস্যা নাই, z না দিতে হবে এমন কোনো কথা নাই, সবসময় অন্য কিছু দেওয়া যেতে পারে। তাহলে w ইজ ইকুয়াল টু √3 মাইনাস i, তাহলে এর অবস্থান কোন কোয়াড্রেন্টে আগে বুঝতে হবে। রিয়েল পার্ট পজিটিভ, ইমাজিনারি পার্ট নেগেটিভ, তার অবস্থান কোন কোয়াড্রেন্টে হবে? ফোর্থ কোয়াড্রেন্টে, তাই তো? ফোর্থ কোয়াড্রেন্ট আমরা এটা জানি যে ইমাজিনারি পার্ট নেগেটিভ হলে তার অবস্থান ফোর্থ কোয়াড্রেন্টে হয়। তো যাই হোক, এখানে আমাদের a এর মান হচ্ছে √3, b এর মান হচ্ছে -1। খেয়াল করো, r ইজ ইকুয়াল টু √3 স্কয়ার করলে 3 আর -1 স্কয়ার করলে +1, তো ইজ ইকুয়াল টু √4 হুইচ ইজ 2। আর tan থিটা ইজ ইকুয়াল টু পাইলাম -1 বাই √3। তো -1 বাই √3, আমরা জানি যে tan কত ডিগ্রি এর মান হচ্ছে 1 বাই √3, এটা জানতে হবে। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1 বাই √3। ক্যালকুলেটরে হিসাব করে দেখো, বা ক্যালকুলেটরে করলে আমরা বুঝতে পারবো 1 বাই √3 যেটা মানটা আছে সেটা হচ্ছে 30 ডিগ্রি এর মানটা হচ্ছে মানে 1 বাই √3। ক্যালকুলেটরে করে দেখবা। তো যেহেতু এখানে একটা মাইনাস আছে, তো আমরা বলেছিলাম যদি প্লাসের ডিগ্রির মান থাকে, প্লাস অ্যাঙ্গেল থাকে, তাহলে আমরা কোনটা ধরবো? এন্টি ক্লকওয়াইজ ধরবো, তাই না? আমরা কিন্তু এই কথাটা প্রথমেই বলেছিলাম যে এন্টি ক্লকওয়াইজ ধরবো। আমরা সাধারণত যেটা ধরে থাকি সেটা ধরবো যদি প্লাস অ্যাঙ্গেলের মান আসে। আবার যদি বলেছি অ্যাঙ্গেলের মান যদি নেগেটিভ আসে, যেমন এখানে নেগেটিভ কিন্তু অলরেডি আছে, মাইনাস আছে, তাহলে আমরা যে অ্যাঙ্গেলের হিসাবটা ধরবো সেটা ধরবো কি? ক্লকওয়াইজ। তো আমরা পাইলাম এখানে tan থিটার মান হচ্ছে পাই বাই 6। ঠিক আছে, পাই বাই 6 মানে হচ্ছে 30 ডিগ্রি। আমি এটা তো দেখাইছি কিভাবে 30 ডিগ্রিকে পাইতে নিতে হয়, মানে রেডিয়ানে নিতে হয়, সেটা দেখাইছি। আমরা জানি যে 30 ডিগ্রি আছে, তো মাইনাস থাকলে কি হবে? মাইনাস থাকলে ফার্স্ট কোয়াড্রেন্ট কোনটা হবে আমি বলেছিলাম। দেখো মাইনাস থাকলে ফার্স্ট কোয়াড্রেন্ট হবে এইটা, এই যে দেখো এখানে -5/6 এর অবস্থান কোথায় হয়ে গেছে? এই যে আমরা যেটাকে ফোর্থ কোয়াড্রেন্ট বলতাম সেটা এখন ফার্স্ট কোয়াড্রেন্ট হয়ে গেছে অ্যাঙ্গেলের হিসাবে। ঠিক আছে, -5/6 এর অবস্থান কিন্তু এই ফোর্থ কোয়াড্রেন্টে। এবং আমরা যে এইখানে যে কমপ্লেক্স নাম্বারটা আছে তার অবস্থানও কোথায় পেয়েছিলাম? এই ফোর্থ কোয়াড্রেন্টেই পাইছি, তাই না? কিন্তু প্রথমেই বলছি যে √3 - i এর অবস্থানটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে আমরা যদি এই মাইনাস অ্যাঙ্গেল π/6 আসতেছে, যেহেতু 30 ডিগ্রি যেটা tan 30 ডিগ্রির মান যেটা, আর tan -30 ডিগ্রির মান তার কিন্তু বিপরীত। তুমি মনে করো যদি এটা π/6 এখানে থাকতো, π/6 এই কোয়াড্রেন্টে আছে, তার বিপরীত কোথায়? এইটা যদি একটা তল হয় তার বিপরীত তল তো এইটা, অবশ্যই এইটা যদি π/6 এখানে থাকে তার বিপরীত হবে -π/6 এখানে। এইখানে যদি π/3 সরি এখানে যদি এইটার বিপরীত এইটা, তো সিমিলারলি এইটার বিপরীত এইটাও হবে। যদি এখানে ওরকম থাকে সেটা করেও লেখা যায়। তো বিপরীত হচ্ছে পুরো উল্টা থাকে, তাহলে এইটা π/6 হলে এর বিপরীত হবে -π/6। তো সেই হিসাবে এখান থেকে -π/6 আসবে।
তো সেই হিসাবে তার অ্যাঙ্গেলটাও হচ্ছে যেরকম w ইকুয়াল টু 2 cos মাইনাস পাই বাই 6 প্লাস i sin মাইনাস পাই বাই 6। তো এইভাবে বিভিন্ন জিনিস আছে, যেমন প্লাস অ্যাঙ্গেলের মান আসলে তখন আমাদের দেখতে হবে যে কোন ঘরে অবস্থান আছে, তারপর অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে। আবার কখনো যদি মাইনাস অ্যাঙ্গেলের মান আসে তখন সেটাকে আমরা বিপরীত দিকে হিসাব করে নিতে হবে। আমাদের যে ওই ফার্স্ট যে ডায়াগ্রামটা প্রথমেই আলোচনা করেছি ওইটাই কিন্তু মেইন। ওই ডায়াগ্রামের দুইটা ব্যাপার আমি তোমাদের আলোচনা করেছি, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সেক্ষেত্রে আমাদের যে মানটা ছিল ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট যেভাবে উল্লেখ করেছিলাম। আবার কোনো ক্ষেত্রে যখন অ্যাঙ্গেলের মান মাইনাস আসবে তখন তার হিসাবটা হবে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হলে কোনটা ফার্স্ট কোয়াড্রেন্ট, কোনটা সেকেন্ড কোয়াড্রেন্ট, কোনটা থার্ড কোয়াড্রেন্ট, কোনটা ফোর্থ কোয়াড্রেন্ট, সেটাও কিন্তু আমি প্রথমে উল্লেখ করেছি ভিডিও দেখার সময়, ওটা তোমরা পাবে প্রথমে। সো ওইটা খেয়াল রেখো, ওইটা থেকেই পরবর্তী কিন্তু এটা ইমপ্লাই হইতেছে। সো এখান থেকে আমরা এইভাবে করে আমরা বের করতে পারি পোলার ফর্ম। তো শিখলাম আমরা পোলার ফর্ম। এরপরে আমরা আজকের ক্লাসের লাস্ট যে টপিকটা আছে সেটা একটু আলোচনা করে শেষ করব। এখন আমরা দুইটা কমপ্লেক্স নাম্বারের গুণ করার জন্য আমরা কিন্তু মাল্টিপ্লিকেশন দেখেছি, তাই না? দুটো কমপ্লেক্স নাম্বারকে স্বাভাবিক কার্টেসিয়ান ফর্মে মাল্টিপ্লিকেশনের গুণ করার জন্য কোনো সূত্রেরই প্রয়োজন হয় না, শুধু বলেছি যে আই স্কয়ার যেখানে আসবে সেখানে -1 বসাই দেব, তাই না? কিন্তু এখানে যদি দুইটা কমপ্লেক্স নাম্বার আইদার পোলার ফর্মে থাকুক বা কার্টেসিয়ান ফর্মে থাকুক, বললো যে এটাকে পোলার ফর্মে নিয়ে তারপর এদের গুণফল নির্ণয় করো বা প্রোডাক্ট নির্ণয় করো। তো দুইটা কমপ্লেক্স নাম্বার যখন পোলার ফর্মে থাকবে তখন তার মাল্টিপ্লিকেশনের জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা এখানে লিখেছি, প্রমাণও দেখানো আছে, যেটা প্রমাণটা করাইলাম না এখানে, জাস্ট এই যে সূত্রটা আছে এই সূত্রটা অ্যাপ্লাই করে দুইটা কমপ্লেক্স নাম্বার পোলার ফর্মে থাকলে সেটাকে আমরা অ্যাপ্লাই করব। যেমন z1 * z2 ইজ ইকুয়াল টু r1 r2 cos θ1 plus θ2 plus i sin θ1 plus θ2, যেখানে r1 হচ্ছে কি ফার্স্ট এই যে z1 এর মডুলাস, z2 এর মডুলাস হচ্ছে r2, θ1 হচ্ছে z1 এর আর্গুমেন্ট, θ2 হচ্ছে কি z2 এর আর্গুমেন্ট। এই সবগুলো বের করতে হইবে, বের কইরা তারপরে এই সূত্রে বসায় দিতে হবে। সূত্রটা ক্লিয়ার কিনা? আশা করি সূত্রে তেমন কোনো সমস্যা হবে না। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে তোমরা ফাইনালি ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তো দেখো এখানে এক্সাম্পল 5 এ যেটা আছে, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার 1 + i and √3 - i ইন পোলার ফর্ম। বলছে কি ফাইন্ড দ্য প্রোডাক্ট, প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল অফ দ্য কমপ্লেক্স নাম্বার, দুইটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে তাদের প্রোডাক্ট নির্ণয় করতে হবে ইন পোলার ফর্ম। তার মানে প্রথমে এই কমপ্লেক্স নাম্বার দুইটা দেওয়া আছে কোন ফর্মে? কার্টেসিয়ান ফর্মে দেওয়া আছে। এই দুইটাকে প্রথমে পোলার ফর্মে নিতে হবে, তারপর এদের গুণ করতে হবে। কিভাবে পোলার ফর্মে নিব? এই দুইটা কার্টেসিয়ান থেকে পোলার ফর্মে নেওয়া কিন্তু আমি প্রথমেই করে দিয়েছি, এই যে এই দুইটাই দিয়েছি। এইটা হচ্ছে আমাদের z1, এইটা মনে করো z2 দেওয়া আছে। তো এই z1 থেকে কিভাবে মানে পোলার ফর্মে নিতে হবে সেটা তো করে দেওয়া আছে এখানে, কিন্তু তোমাদের যখন আমি দিব তখন তো আর এরকম মানে আগের ম্যাথ থেকে আসবে না। তো তোমাদের কিন্তু পুরোটা করে নিতে হবে, z1 মানে কমপ্লেক্স ইতি নিতে হবে পোলার ফর্মে, z2 কে পোলার ফর্মে নিতে হবে, তারপর গুণ করতে হবে। তো এখানে1 + i = √2 cos π/4 plus i sin π/4, এটা তো বুঝার কথা কারণ প্রথমটা থেকে আসছে। √3 - i এটা পেলাম, এইটা 2 cos -π/6 plus i sin -π/6। তো দেখো এখান থেকে r1 r2 θ1 θ2 এর মানটা আমাদের বের করে নিতে হবে। r1 এর মান হচ্ছে √2, r2 এর মান হচ্ছে 2, ওকে ক্লিয়ার? θ1 এর মান হচ্ছে π/4, θ2 এর মান হচ্ছে -π/6। চারটা জিনিস বের করা দরকার ছিল, চারটা জিনিস আমরা বের করে নিলাম। ওকে, এবার গুণ করব 1 + i * √3 - i। তো দেখো আমাদের সূত্র হচ্ছে r1 * r2। তো r1 এর মান √2 * 2, দ্যাট মিন্স 2 √2 লেখা যায়, কারণ √2 পরে সংখ্যা লেখে না, √2 আগে মানে রুটের আগে সংখ্যাটা লেখে স্বাভাবিক যেটা থাকে, তারপর রুট লিখতে হয়। 2 √2 লিখলাম। এবার সূত্র হচ্ছে cos θ1 plus θ2, তাহলে cos θ1 এর মান হচ্ছে π/4, θ2 এর মান হচ্ছে -π/6। তাহলে সূত্রের প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, π/4 -π/6 plus i sin θ1 plus θ2 π/4 -π/6 হয়ে গেছে। এবার এটা একটু ক্যালকুলেশন করতে হবে, লসাগু করলে আসবে π/12, এখানেও π/12 আসবে। তাহলে 2 √2 cos π/12 plus i sin π/12। তো এইভাবে দুইটা কমপ্লেক্স নাম্বারকে পোলার ফর্মে নিয়ে তার গুণফল নির্ণয় করা যায়। স্বাভাবিক নিয়মের গুণফল খুব ইজি ছিল, বাট পোলার ফর্মে যদি নির্ণয় করতে হয় তখন একটা সূত্র মনে রাখতে হবে, এবং সূত্রটা বললাম লাস্টে দেওয়া আছে। তারপর এই সূত্রটা থেকে চারটা মান বের করে করতে হবে। এটুকুই হলো আজকের ক্লাসে। তো আজকের ক্লাস একটু বড় হয়েছে কারণ আমাদের লেসন 10 কিন্তু কন্টিনিউয়েশন করে নিয়ে আসতে হয়েছে, আমার 10 এর পিছনে অনেক টাইম দিতে হয়েছে, যার কারণে একটু বেশি সময় লাগছে। তো এটা থেকে আমাদের আজকে অ্যাসাইনমেন্ট 4 যেটা আছে সেটা দেওয়া হবে। সো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো।
ওকে, কোশ্চেন যদি না থাকে তাহলে আইডি দাও, অনেকে মনে আইডি দিয়েও গেছে। এই কাজটা করলে নেক্সট ক্লাসে কিন্তু ধরা খাবা, তোমরা এটা মনে রাখো একটু, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি চাইলে ক্লাস টেস্টও নিতে পারি, মানে সাডেন টেস্ট। এই কাজ কেউ করো না নেক্সটে। ওকে, তাহলে যদি আইডি দেওয়া হয়ে যায় তারপর তোমরা লিভ আজকে নিতে পারো, আর ক্লাসের রেকর্ডিং তোমাদের দিয়ে দেওয়া হবে, প্লাস অ্যাসাইনমেন্টও দিয়ে দেওয়া হবে একটু পরে। সো অ্যাসাইনমেন্ট করার জন্য নাও, শুরু করো। আর সমস্যা তারপরেও যদি হয় তাহলে আমাকে যে কোনো জায়গায় নক করো, মানে হোয়াটসঅ্যাপে, যেহেতু তোমাদের সাথে হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করো, সমস্যা নেই, আমি চেষ্টা করবো যতটুকু পারি সলভ করার। ওকে, ভালো থাকো সবাই। Yes, sir. Thank you, sir. Assalamu alaikum. জি স্যার, ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।